আপনার সাথে কেউ নেই? আপনার প্রেমিক বা বয়ফ্রেন্ড যেটাই বলুন, তিনি কোথায়? আদ্রিতা বেশ বিরক্ত হলো তার কথায়। আমার সাথে কেউ থাকুক বা না থাকুক, তা দিয়ে তার কি? আশ্চর্য। আদ্রিতা বেশ জোরালো গলায় বলল। আমার প্রেমিক নেই। আপনাকে ফেলে পালিয়ে গেছে নাকি কখনো ছিলই না? এবার আদ্রিতা রসাত্মক দৃষ্টিতে তার দিকে চাইল, চিপিয়ে চিপিয়ে বলল। আগে কখনো ছিলই না। কেন? না থাকায় অন্যায় হয়েছে? ছেলেটা এই প্রথম হাসলো, নীরবে গা দুলিয়ে। হাসির সাথে তার ঝাঁকড়া চুলগুলো দুলে উঠল, ভীষণ স্নিগ্ধ একটা দৃশ্য। কিন্তু এই মুহূর্তে তার এই স্নিগ্ধতা আদ্রিতার কাছে অসহ্য ঠেকল। আদ্রিতা অন্যদিকে চেয়ে বসল। আদ্রিতার থেকে বেশ দূরত্ব রেখে স্বচ্ছ স্টেশনের বেঞ্চে বসলো। ব্যাগ থেকে পানির বোতল বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলল। একটু পানি খেয়ে নিন, আপনার ভালো লাগবে। ছেলেটা যে কথা পুরোপুরি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বুঝলো আদ্রিতা। আদ্রিতা নিল না তার দেওয়া বোতল। এভাবে অচেনা কারোর দেওয়া কিছু খেয়ে নিজের সর্বস্ব হারাতে চায় না সে। আজকাল কত গ্যাং বেরিয়েছে যারা চলে বলে মানুষকে অজ্ঞান করে সর্বস্ব ছিনিয়ে নেয়। যদিও তার কাছে তেমন কিছুই নেই, কেবল পার্সে হাজারখানেক টাকা আর মোবাইল ছাড়া। তবু সে রিস্ক আদ্রিতা নিতে চাইল না। সে দেখলো ছেলেটা উঠে স্টেশনের চায়ের দোকানে গেল, এক কাপ চা খেলো সময় নিয়ে। তার চা খাওয়ার ধরন বেশ সুন্দর, প্রতি চুমুকের পর সে চোখ বুজে তা উপভোগ করে। বিল পে করার সময় এক বোতল পানি কিনে ফিরে আসলো। আদ্রিতার সামনে এসে দাঁড়িয়ে ভারী গলায় পড়ল। এটা দোকান থেকে এনেছি, দেখেছেন নিশ্চয়ই। আমি মোটেও কোনো অজ্ঞান দলের সদস্য নই। আপনাকে সিক লাগছে, তাই সাহায্য করতে চাইছি। যতদূর জানি আমার পাশের সিটটা আপনার। গাড়ি চলতে শুরু করার পর অসুস্থ হয়ে পড়লে আমার যাত্রাপথটা আপনার সেবা করতে করতে কেটে যাবে। সেটা চাচ্ছি না বলেই এখন আগ বাড়িয়ে সাহায্য করলাম। বোতলটা আদ্রিতার পাশে রেখে চলে যেতে নিয়ে আবার দাঁড়িয়ে পড়ল সে। পেছন ফিরে বলল। পানিটা খেয়ে নেবেন, আমায় ধন্যবাদ দিতে হবে না। অসুস্থ মেয়ে লোকের ধন্যবাদ আমি পছন্দ করি না। আদ্রিতা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল, অনুভব করলো তার শরীরে হুড়হুড় করে জ্বর বাড়ছে। কথা বলতে ইচ্ছে হচ্ছে না। সকালে না খেয়েই বেরিয়ে পড়েছে। বাড়িতে নিশ্চয়ই এতক্ষণে তার খোঁজ পড়ে গেছে। তালুকদার বাড়ির মেয়ে বিয়ে থেকে পালিয়েছে। এই সংবাদ যখন মহলেই ছড়িয়ে পড়বে তখন কেমন রিয়্যাক্ট করবে তার বাবা ভেবে চিন্তাগ্রস্ত হলো আদ্রিতা। বিয়ে শাদী নিয়ে আগ্রহ তার কোনো কালেই ছিল না। একাকী জীবনে ঝামেলা ঝঞ্ঝাটের শেষ নেই, সেখানে বিয়ে করে আরও ঝামেলা বহন করার মতো সাধ্য আদ্রিতা নেই। তাদের বাড়িতে পুরনো এক নিয়ম আছে। আদ্রিতাদের বিশাল জনসংখ্যার বাড়িটিতে কখনো আয়োজন করে বিয়ে হয় না। 2 মাস বসে পাত্র দেখা, তারপর পছন্দ হলে বিয়ে দেওয়া। এই নিয়মের বাইরে ছিলেন তার দাদু। তার মতে এই অপ্রয়োজনীয় জিনিসের সময় নষ্ট না করে জীবনের মতো চলুক। কখনো চোখের সামনে সুপাত্র বা পাত্রী পেলে চুপ করে বিয়ে দেওয়া যাবে। আজই তার দাদু বেঁচে নেই, তিনি গত হয়েছেন বছর 6 হয়েছে। তবে তার রেখে যাওয়া রীতি এখনো চলছে। তার বিয়েটাও তার বাবা হঠাৎ করে 3 দিন আগে ঠিক করেছেন। পাত্র সম্পর্কে তার এক বন্ধুর ছেলে, অতীব গুণসম্পন্ন। পাত্রকে দেখতেই তার মেয়ের জামাই হিসেবে পছন্দ হয়ে গেল। এমন যোগ্য পাত্র হাতছাড়া করার কথা তিনি একবারও ভাবতে পারলেন না। বাড়িতে এসে সবাইকে ডেকে জানালেন আদ্রিতার বিয়ের কথা। আদ্রিতা তো রীতিমতো তার বাবার কথার উপর কথা বলার নিষেধাজ্ঞা থাকায় কিছু বলতেও পারল না সে। সেদিনই ঠিক করে নিয়েছে আদ্রিতা যে সে পালাবে। তার এই প্ল্যানে সাহায্য করলেন তার একমাত্র মামা। তবে তিনিও এখন গা ঢাকা দিয়েছেন। মাস দুয়েকের মাঝে তার কোনো খোঁজ পাওয়া যাবে না। হয়তো পাহাড় কিংবা সমুদ্রে ঘুরে বেড়াবে। বাড়িতে আদ্রিতাকে খুঁজে না পেলেই সন্দেহের তীর তার মামার দিকে ছুটবে। তার মামা হয়তো মামার সেই 10 বছর আগের ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে এলাকায় এলাকায় লাগিয়ে দিবেন। সামান্য পরিমাণ প্রাইজ মানির কথাও উল্লেখ থাকবে তাতে। আদ্রিতার বাবা এটা যেন বুঝেই করেন। টাকার লোভ সব থেকে বড় লোভ। কেউ না কেউ টাকার লোভে ঠিক তাদের বাড়ির 2 জন রূপী গাধাটাকে খুঁজে বের করবে বলেই তার বিশ্বাস। এবার আসি গল্পের নায়িকার কথায়। গল্পের নায়িকা আদ্রিতা আঞ্জুম।
অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে মূলত ঈদের ছুটিতে বাড়িতে এসেছে। রাজশাহীতে থেকে পড়াশোনা করে আদ্রিতা। বাবা মায়ের তৃতীয় সন্তান। তার থেকে বড় দুজন ভাই রয়েছে, বড় ভাই আদিব এবং মেজ ভাই আকিব। আদ্রিতার বড় ভাইয়া বিবাহিত। মেজ ভাইয়া বিয়ে থেকে পালাতে বিদেশে আশ্রয় নিয়েছে। মেজ ভাইয়ের পর আদ্রিতাও একমাত্র সাহসী ব্যক্তি যিনি বিয়ে থেকে পালিয়েছে। বিয়ে তার মামার সাথে ছোটখাটো ট্যুরে যেতে চাইলেও সে চিন্তা আপাতত বাদ দিয়েছে। পালিয়ে তার মামার সাথে ছোটখাটো ট্যুরে যেতে চাইলেও সে চিন্তা আপাতত বাদ দিয়েছে। আদ্রিতার উদ্দেশ্য এখন রাজশাহী। হোস্টেলে ওঠার চিন্তা আপাতত সে করছে না। তাকে খোঁজার জন্য তার বাবা সর্বপ্রথম তার হোস্টেলে হানা দিবেন, সে কথা আদ্রিতা জানা। বর্তমানে তার যাওয়ার জায়গা, সেফ জায়গা হচ্ছে তার রিক্তা আন্টির বাসায়। আদ্রিতার বাবা কখনোই সেখানে তাকে খুঁজতে যাবে না। এর পেছনে বিশাল এক রহস্য রয়েছে। রিক্তার সাথে কোনো এককালে তার বাবার প্রণয়ের সম্পর্ক ছিল, তবে সাহসের অভাবে তার বাবা তার দাদুকে তার এই পছন্দের কথা জানাতে পারলেন না। আদ্রিতার বাবার বিয়ে হয়ে গেল তার মায়ের সাথে। রিক্তা সে কথা জানতে পেরে সোজা আদ্রিতা দাদুর সাথে দেখা করলেন। আদ্রিতা দাদুর সামনে তার বাবার গালে কষে থাপ্পড় মেরেছিলেন। এর সপ্তাহখানেক বাদেই নাকি রিক্তারও বিয়ে হয়ে যায়। এই সবটা আদ্রিতা তার মায়ের থেকে শুনেছে, কিন্তু কোনো এক কারণে রিক্তা তাকে ভীষণ পছন্দ করেন। এখন ভাবছেন তার সাথে রিক্তার পরিচয় কিভাবে হলো, তাই তো? আসলে রিক্তা আদ্রিতার বাবার চাচাতো বোন, সেই সূত্রেই তাদের পরিচয়। আদ্রিতা এখন তার আন্টির বাসাতেই যাচ্ছে। তার আন্টির বাসার ঠিকানা তার মামা ম্যানেজ করে দিয়েছে। আদ্রিতার আন্টি তাকে দেখে কেমন রিয়াকশন দিবে তা ঠিক জানা নেই আদ্রিতার। এটাও জানা নেই তার বাড়িতে থাকার পারমিশন সে দিবে কিনা। তবে আদ্রিতা আশাবাদী, এক সপ্তাহ তার বাড়িতে থাকতে পারলেই বাকিটা ম্যানেজ করে নিতে পারবে সে। বাস এসে পড়েছে। ঝাঁকড়া চুল ওলাকে কোথাও দেখতে পেল না আদ্রিতা। আশপাশে উকি দিয়ে তাকে খোঁজার চেষ্টা করলো সে। দেখলো কিছুটা দূরে দাঁড়িয়ে স্মোক করছেন তিনি। নাক কুঁচকে নিল আদ্রিতা। দেখতে ভদ্র হলেও স্বভাব দেখছি মোটেও ভালো না। আদ্রিতা দুর্বল শরীরে উঠে দাঁড়ালো। পাশ থেকে জামা কাপড়ের ব্যাগ তুলে সোজা বাসে উঠে পড়ল সে। তার সিট নম্বর 16। জানালার পাশের সিটটা 15 নম্বর। এটা নিশ্চয়ই ঝাঁকড়া চুলওয়ালার। আদ্রিতা জানালার পাশেই বসলো। যতটুকু আদ্রিতার মনে হচ্ছে এই সিট নিয়ে তিনি খুব একটা ঝামেলা করবেন না। তিনি উঠলেন সবার শেষে। বিনা বাক্যে এসে পাশের সিটে বসলেন আদ্রিতার। সিট বদলানোর ব্যাপারে কোনো কথা বললেন না। তার একটু অস্বস্তি হলো। যতই হোক তার সিট এভাবে দখল করার জন্য একটা সরি বলা উচিত। বাস ততক্ষণে ছেড়ে দিয়েছে। আদ্রিতা বেশ সময় নিয়ে বলল, আপনি কি সিটের জন্য রাগ করেছেন? আসলে আমি জানালার বাইরে না তাকিয়ে বাস জার্নি করতে পারি না। মাথা ঝিম ধরে যায়, বমি হয়। আপনাকে অসুবিধায় ফেলতে চাই না আমি, এই জন্যই আপনার পারমিশন ছাড়াই এখানে বসেছি। কোনো উত্তর এলো না। এবার আদ্রিতা ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকালো। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছেন তিনি। কানে হেডফোন। ঘুমিয়ে পড়েছে নাকি? মেজাজটাই খারাপ হয়ে গেল। কতগুলো কথা অযথা ব্যয় করলাম। তার প্রতি হওয়া সামান্য অপরাধ বোধটা মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। ঠিক করলাম একে আর সরি বলে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু তখনই তিনি বলেন, আপনি খুব অধৈর্য নারী। নারীদের ধৈর্য হবে আকাশ সমান, কিন্তু আপনার ভেতর ছিটে ফোঁটাও নেই। এটা দুঃখজনক। অতীব সত্যি এই কথাখানার জবাব আদ্রিতা দিতে পারল না। বাসের জানালা থেকে বাহিরে তাকিয়ে রইল নিশ্চুপভাবে। তিনিও তাকে আর ঘাটালো না। একইভাবে চোখ বন্ধ করে রেখে বসে রইলেন। আদ্রিতার ফোনে কল এলো। তার মামা কল করেছে। কল ধরতে তার মামার হাস্য উজ্জ্বল কণ্ঠস্বর কানে এলো। কিরে বাচ্চা, কত দূর? আদ্রিতা ঠোঁট উল্টে জবাব দিল, মাত্র 20 মিনিট হলো গাড়ি ছেড়েছে, এখনো বেশ দেরি। তুমি কোথায় আছো? আমার কথা বাদ দে, তোর বাপ কি করেছে জানিস? আমার নামে মামলা করেছে। ভাবতে পারছিস কোন লেভেলের মির জাফর তোর বাপ? ছোট থেকে কোলে পিঠে করে তোকে মানুষ করলাম আমি, আর তার প্রতিদান এই দিল? আদ্রিতা অবাক হলো না। সে জানে তার বাবার পক্ষে এটা করা অসম্ভব ব্যাপার নয়। তার মামাকে সে আগেই বলে রেখেছিল তার মামা যদি আর কোনো ঝামেলা বই আনে তার ঘাড়ে, তাহলে সে মামাকে হাজতে পাঠাবে। আদ্রিতা ছোট করে শ্বাস ফেলে পড়ল, তুমি জানলে কিভাবে এত সব? তোর পালানোর পেছনে আমার কোনো হাত নেই, এটা প্রমাণ করতেই আমি নিজে তোর বাপকে কল করেছিলাম। তোর নতুন সিমের নম্বরটাও তাকে দিয়েছি। তুই রাজশাহীতে যাচ্ছিস এই কথাও সে জানে।
মুখ ফুসকে বাসার নাম্বারটাও বলে দিয়েছি। কেবল কার বাড়িতে যাচ্ছিস সে কথা বলিনি, কিন্তু ব্যাটা তার আগেই আমার বিরুদ্ধে মামলা করে ফেলেছে। আমার এত কষ্ট সব জলে। আদ্রিতা আটকে উঠল, চাপার আগে ছলকে উঠল মস্তিষ্ক। তার মামা কি বলল? কি করছো তুমি বুঝতে পারছো? অবশ্যই বুঝতে পারছি, তোর বাপের মতো খাটো মস্তিষ্ক না আমার। কথা হচ্ছে, তোর বাপ যখন তখন পুলিশ নিয়ে তোর বাস আটকাবে। তোর উচিত এখনই বাস থামিয়ে নেমে যাওয়া, ডাইরেক্ট রাজশাহী না যেয়ে ভেঙে ভেঙে যাওয়া। তোর বাপের পদক্ষেপ ওভার তোকে খুঁজে বের করা সম্ভব হবে না। খাটো মাথা, এত বুদ্ধি নেই তার। আদ্রিতা উদ্ভ্রান্তের মতো বাসের জানাল থেকে উকি দিল। পেছন থেকে কেউ তাকে টেনে সিটে বসিয়ে দিল। সে তাকিয়ে দেখল ঝাঁকড়া চুলের অধিকারী মানুষটা কপাল কুঁচকে বিরক্ত চোখে তাকিয়ে আছে তার দিকে। বেশ বিরক্ত গলায় পড়ল, মরতে চাচ্ছেন? অন্য কোনো ওয়েতে মরুন। এইভাবে মরলে আজ আর আমার বাড়ি ফেরা হবে না। বুঝতেই পারছেন পুলিশের একটা ব্যাপার রয়েছে, কিন্তু আমার বাড়ি ফেরাটা জরুরি। পরে ওপাশ থেকে আদ্রিতার মামা বললেন। তোর পাশে কে? আদ্রিতা জবাব দিল, এক খারুস লোক, যার প্রতি কথায় জ্ঞান ঝরে পড়ে। তার মামা ওপাশ থেকে হুহা করে হাসলেন। হাসতে হাসতে বললেন, তোকে শেষবারের মতো একটা উপকার করে বাচ্চা, তুই ওই লোকের সাথে পালিয়ে যা, নয়তো ওই লোককে নিয়ে পালিয়ে যা। না যেতে চাইলে হুমকি দে। তুই তোর বাপের মেয়ে, এইটুকু তো করতেই পারবি। হুমকি দেওয়ার ব্যাপারটা তোদের রক্তের সাথে মিশে আছে। আদ্রিতা তার মামার মস্করা শোনার মুডে নেই এই মুহূর্তে, তাই রেগে পড়ল। মস্করা রাখো, ভালো বুদ্ধি থাকলে দাও, বিপদে তো ফেলছই। এখন বের হওয়ার একটা উপায় দাও অন্তত। আমি মোটেই মশকরা করছি না দরিয়া। ভেবে দেখ, তোর একার পক্ষে ভেঙে ভেঙে রাজশাহী যাওয়ার কিছুতেই সম্ভব নয়। যতই হোক তুই সাহসী। যেতে রাত হবে, রাতের বেলা একা একটা মেয়ের জার্নি করা মোটেও সহজ কোনো লক্ষণ না। লোকটার কাছে সাহায্য চা, দেখতে সুন্দর হলে প্রেমেও করতে পারিস, কোনো বাধা নেই। আদ্রিতা তার মামার পুরোপুরি কথা না মানতে চাইলেও বুঝলো এটা সত্যি। তার জন্য রাতে একা জার্নি করাটা সুবিধার হবে না। কিন্তু পাশের মানুষটা কি আদৌ তাকে সাহায্য করবে? এই মুহূর্তে বাস থেকে নেমে না গেলে সে তার বাবার হাতে ধরা খাওয়ার সম্ভাবনা প্রায় 70 ভাগ। বাকি 30 ভাগ সম্ভাবনা রয়েছে পুলিশের সাথে থানায় যাওয়ার। তার বাবা হয়তো তার নাম ইতিমধ্যে মামলা ঠুকিয়ে দিয়েছেন, মানহানির মামলা। আদ্রিতা তপ্ত শ্বাস ফেলে পাশে মানুষটির দিকে তাকালো। তিনি বুকে হাত বেঁধে সিটে চোখ বন্ধ করে এলিয়ে রয়েছে। সূর্যের নরম আলো এসে তার মুখে পড়েছে, তাতে বিন্দুমাত্র বিরক্তি নেই তার চোখে মুখে। আদ্রিতা পাহাড় সমান সংকোচ নিয়ে তাকে ডাকলো। এই যে শুনছেন? তিনি শুনলেন না। আদ্রিতা একটু আড়ষ্ট হয়ে বসলেন, আঙ্গুল দিয়ে তার হাতে মৃদু টোকা দিল, মুখে বলল, এই যে একটু দরকার। তিনি ধীরে সুস্থে চোখ মেলে তাকালেন। আদ্রিতার দিকে পূর্ণ দৃষ্টি ফেলে বললেন, বলে ফেলুন, শুনছি। কেমন কাটকাট জবাব। আদ্রিতা খানিক দ্বিধায় পড়ল। অপরিচিত মানুষটাকে এতখানি ভরসা করা কি উচিত হবে? কিন্তু সামনে আসন্ন বিপদের কথা চিন্তা হতে দ্বিতীয়বার না ভেবে বলে ফেল, আমায় পালাতে সাহায্য করুন প্লিজ। যখন তখন আমার বাবা পুলিশ শহীদ এসে বাস থামিয়ে নিবে। তিনি ভুরকুচকে বললেন, আমি কি করতে পারি? সমস্যা আমার সাথে, চলুন। কিছু মুহূর্ত পূর্বে আপনি আমার দেওয়া পানি খেতেও ভয় পাচ্ছিলেন। যতদূর মনে পড়ে, হঠাৎ এই মন পরিবর্তনের কারণ? আমি কিন্তু খারাপ হতেই পারি। আদ্রিতা জবাব দিতে পারল না। সে তো তাকে এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। কেবল সাহায্য চাওয়ার মতো মানুষ আশেপাশে নেই, তাই বাধ্য হয়ে তার সাহায্য নিচ্ছে। কথা তাকে বলা যাবে না। ততক্ষণে সে সিট ছেড়ে উঠে দাঁড়িয়েছে। বাসের হেল্পারকে ডেকে বললেন, মামা, বাস সাইড করো, ইমার্জেন্সি, আমাদের এখনই নামতে হবে। পরক্ষণে আদ্রিতার দিকে তাকিয়ে বলল, বসে আছেন কেন? চলে আসুন। সুন্দরী মেয়েদের আবদার প্রত্যাখ্যান করতে পারি না আমি। বাস সাইড করা হলো। হেল্পার লোকটা অল্প বয়সী। সে এগিয়ে এসে বলল, কেউ মারা গেছে ভাই? আদ্রিতা তাকালো তার প্রতিবেশী সিটের ঝাঁকড়া চুল ওয়ালার দিকে। সে বেশ স্বাভাবিকভাবে বললেন, তার থেকেও ভয়ঙ্কর কিছু। ধন্যবাদ আপনাকে। তারা নেমে পড়লো বাস থেকে। আদ্রিতা দুরু দুরু মন নিয়ে ছোট ছোট পায়ে এগিয়ে চলল তার পিছু পিছু। তার ফোনে আবারও কল এলো তার মামা ফোন থেকে। রিসিভ করতে তিনি বলে উঠলেন, সর্বনাশ হয়েছে। তোর বাপ 12 জন পুলিশ সমর্থে পরবর্তী স্টাফ অপেক্ষা করছেন। কি স্বৈরাচারী বাপ তোর! কোথায় আছিস?
আজিতা ক্লান্ত গলায় জবাব দিল। কোথায় আছি ঠিক বলতে পারছি না, বাস থেকে নেমে পড়েছি। পাশের যে খারুশ ব্যক্তি কোথায়, তাকে নিয়ে নেমেছিস? হুম। গুড জব। ফোনটা তার কাছে দে তো, ব্যাটাকে একটু ঘাটিয়ে দেখি। আজিতা কোনো কথা ছাড়াই তার দিকে ফোন এগিয়ে দিল। তিনি ভুরু উঁচিয়ে তাকালো, বলল। মামা কথা বলবে। তিনি আজিতার হাত থেকে ফোন নিয়ে সুন্দর করে সালাম দিলেন। তার মামার সাথে তার অনেকক্ষণ কথা হলো। আজিতা পুরোটা সময় চুপ করে দাঁড়িয়েছিল। কল কাটতেই তিনি বলে উঠলেন, আপনার মামা বেশ মজার মানুষ। আপনাকে নিয়ে ভদ্রলোক প্রচণ্ড চিন্তায় ভুগছেন। আজিতা তার এই কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করলো না, তাকে উল্টো প্রশ্ন করলো। এখন আমরা কোথায় যাব? কোনো নাস্তার হোটেলে। আপনি সকাল থেকে না খেয়ে আছেন নাকি? আজ অনেক জার্নি হবে, না খেয়ে জার্নি করাটা ঠিক হবে না, অসুস্থ হয়ে পড়বেন। তারা পাশের এক নাস্তার হোটেলে গেল। পরোটা শেষ হয়ে গেছে, ডিম সিদ্ধ আর সিঙ্গারা অর্ডার করা হলো। খাবার আসতে 2 মিনিট দেরি হবে। সিঙ্গারা ভাজার জন্য কেবল তেল দেওয়া হয়েছে। আজিতা সেদিকে তাকিয়ে আছে, ঘ্রাণে ক্ষুধা বেড়ে গেছে তার। তিনি বললেন, আপনি বেশ অদ্ভুত। আমার সাথে এতটা পথ যাওয়ার প্ল্যান করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আমার পরিচয় তো দূরে থাক, নামটাও জানতে চাইলেন না। আপনি কি একটু ভয় পাচ্ছেন না? আজিতা স্বভাবতই খুবই সন্দেহপ্রবণ, টুপ করে কাউকে পছন্দ করে ফেলার মতো না। কাউকে পুরোপুরিভাবে বিশ্বাস করতে লম্বা সময়ের প্রয়োজন হয়। সেখানে সকালে দেখা হয়ে যাওয়া একটা ছেলেকে বিশ্বাস করার প্রশ্নই আসে না। তবে তাকে খুব একটা অবিশ্বাসও করতে চাচ্ছে না সে। এতটুকু সময়ে তাকে আজিতা যতটুকু বুঝেছে, সে বেশ প্রাণোচ্ছল স্বভাবের মানুষের সাথে মিশে যেতে পারে মুহূর্তের মাঝে। এ ধরনের মানুষেরা বিপদে জড়িয়ে পড়ে বেশি, কারণ তারা সহজে সবাইকে বিশ্বাস করে নেয়। আজিতাও তো তার কাছে অজানা, তবুও কেন সে সাহায্য করতে চাইল? কারণ সে বোকা, ভীষণ বোকা। এমনও তো হতে পারত আজিতা তাকে অপহরণ করে মোটা অঙ্কের টাকা দাবি করত। আজিতা তপ্ত শ্বাস ফেল, তার দিকে সোজা চোখে তাকিয়ে পড়ল। আমি আপনাকে বিশ্বাস করিনি, আমি কেবল আপনার উপর ভরসা রেখেছি। আপনি আমার উপর ভরসা রাখতে না পারলে তা আমাকে কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। তিনি হাসলেন, নিঃশব্দে গা কাঁপিয়ে হাসি। আজিতা অপলক তাকিয়ে রইল। কি ভীষণ সুন্দর লাগছে। কোনো সিনেমার নায়ক কিংবা রাজকুমারের মতন সৌন্দর্য নেই তার, কিন্তু তবুও অপরূপ, যেন কোনো উপন্যাসের পাতা থেকে উঠে আসা শুদ্ধ মানব। আমার সত্যিই তার নাম জানতে ইচ্ছে হলো। এই অদ্ভুত সুন্দর মানুষটার নামটাও নিশ্চয়ই অদ্ভুত হবে। খাবার চলে এসেছে। আজিতা পরোটা ছিঁড়ে মুখে না দিয়ে তার দিকে তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আপনার নাম? তিনি মাথা উঁচু করে ভুরু বাঁকালেন। আজিতা নড়েচড়ে পুনরায় বলল, আপনার নাম জানতে চাচ্ছি। আজিতা ভেবেছিল এই বিষয়ে সে মজা উড়াবে, হয়তো আবারও গা তুলিয়ে হাসবে, কিন্তু তেমন কিছু না বলে বেশ স্বাভাবিকভাবেই জবাব দিল। স্বচ্ছ। আজিতা হেসে বলল, ইউ মিন পরিষ্কার? এটাই আপনার নাম? তিনি মুচকি হাসলেন, খাবার চিবুতে চিবুতে বললেন, কেন, আমার নামটা আপনার পছন্দ হয়নি? পছন্দ না হলে আপনি একটা নাম দিতে পারেন। পছন্দ কেন হবে না? নামটা একদম আপনি টাইপ। বরং আপনার নাম এটা না হয়ে অন্য কিছু হলে বেমানান লাগতো। তিনি পুনরায় হাসলেন, তবে জবাব দিলেন না। খাওয়া দাওয়া শেষ করে তারা অটোয় চেপে রেল স্টেশনে গেল। জীবনে প্রথম রেলযাত্রা হতে চলেছে আডিয়াতা সহ্যের। রেল মাঝ রাস্তায় থামিয়ে দেওয়ার ক্ষমতা তার বাবা নেই, তাই এটা আপাতত সেফ বলা চলে। স্বচ্ছ পুরো একটা কেবিন বুক করতে চাইলেন, কিন্তু আজিতা বাধা দিল। অচেনা একটা ছেলের সাথে কেবিনে একা যাওয়াটা আপাতত দৃষ্টিতে খারাপ বলে মনে হলো। নর্মাল দুটো টিকিট কাটা হলো। রাজশাহী পৌঁছাতে প্রায় 6 ঘন্টার মতো লাগবে। দীর্ঘ জার্নি। ছোটবেলায় ট্রেন কবিতা আজিতা পড়েছিল। ট্রেন ঝকঝকাঝক শব্দে চলে, আজ তার নিজ থেকে উপলব্ধি করলো সে। কি ভীষণ শব্দ, মাথা ধরে আসে, তবুও ভালো লাগছে তার। ট্রেনের জানালা থেকে পুরো আকাশটাকে দেখা যাচ্ছে। নীলচে আকাশে গাংচিল উড়ে বেড়াচ্ছে। বেশ কিছু ছেলে মেয়ে আকাশে ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছে। পর্যাপ্ত বাতাস না থাকায় তা উপরে উঠছে না। রেল লাইনের পাশ ঘেঁষে বিশাল মাঠ, ছেলেরা ক্রিকেট খেলছে। বাচ্চাগুলোর পরনে জামা ধুলা মাটিতে একাকার। এমন জীবন আজিতা কখনো উপলব্ধি করতে পারেনি।
ছোট থেকে বেড়ে ওঠা 4 দেওয়ালের মাঝে নানা নিয়ম কানুনে ঘেরা এক পরিবেশ। রোজ বিকেলে ছাদে ওঠার সুযোগ হতো। নিজেকে তখন মুক্ত পাখি নাই মনে হতো। তখন থেকে আকাশটা ভীষণ প্রিয় হয়ে উঠেছে। এই নীলচে আকাশের প্রতি তার প্রেম বোধহয় 20 বছর ছড়ালো। কিছু খাবেন? দুপুরে তো কিছু খাওয়া হয়নি, ক্ষুধা লেগেছে নিশ্চয়ই। কথাটা আজিতাকে জিজ্ঞেস করলো। আজিতা উত্তর দেওয়ার পূর্বে সে ব্যাগ থেকে একটা পাউরুটির প্যাকেট বের করে দিল তার হাতে। আশেপাশে তাকিয়ে বলল, এখানে চা পাওয়া যায়, ফ্লাস্কে করে বিক্রি করে, খাবেন? এবারও সে আজিতার উত্তরের অপেক্ষা করলো না, সিট থেকে বের হয়ে চা আনতে চলে গেল। আজিতা সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। না চাইতো মানুষটাকে বেশ ভালো লেগে যাচ্ছে। তারা যখন রাজশাহী পৌঁছালো তখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা। দীর্ঘ এই জার্নিতে কোমর যেন বেঁকে গেছে তার। সোজা হয়ে দাঁড়াতে বেগ পেতে হলো আজিতার। স্বচ্ছতাকে এগিয়ে দিতে চাইলো, কিন্তু সে মানা করে দিল। একটা মানুষের থেকে আর কত সাহায্য নেওয়া যায়, বরং তার থেকে সাহায্য নিতে বেশ লজ্জা লাগবে আজিতার। এর মাঝে স্বচ্ছর বাড়ি থেকে কল এলো। তার তো দুপুরে বাড়ির দিকে পৌঁছে যাওয়ার কথা, তার জন্য এতটা দেরি হয়ে গেল। পরিবারের লোকেরা নিশ্চয় চিন্তা করছে। আজি তার মন খারাপ হয়ে এলো। দেখলো সে কপালে ভাঁজ ফেলে ফোনে কথা বলছে। সিরিয়াস কিছু কি? স্বচ্ছ কথা শেষ করে এসে বেশ স্বাভাবিকভাবেই জানালো, আমাকে এখন যেতে হবে মিস, দুঃখিত। আপনাকে হয়তো বাকিটা একাকী ম্যানেজ করতে হবে, সাবধানে থাকবেন। আজিতার হয়তো মন খারাপ হলো সামান্য, কিন্তু তাতে পাত্তা দিল না। হেসে বলল, আপনাকে ধন্যবাদ, বাকিটা আমি একাই যেতে পারবো। স্বচ্ছ চলে গেল। আজিতা ঠায় দাঁড়িয়ে রইল। সে তার আন্টির বাসা চিনে না। রাজশাহীতে আজিতা পড়াশোনার জন্য থাকলেও হল থেকে বেরিয়ে কখনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি তার। কাজে এই শহরের কিছুই তার চেনা নেই। আজিতা আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। খানিক ভাবনা চিন্তা করে অটো ঠিক করলো। তার মামা তাকে যে ঠিকানা দিয়েছিল সেটা মনে পড়তেই নিজেকে হালকা লাগলো। রক্ষণশীল পরিবারের মেয়ে হয়, একা যাতায়াত করার সৌভাগ্য হয়নি কখনো আজিতার। আজ এতটা পথ পরিবারকে না জানি এসে এখন খানিকটা ভীতি অনুভব করলো সে। একা চলাটা কতটা কঠিন তার জন্য ভাবতেই বুক শুকিয়ে আসছে তার। অটো ভাড়া নিল 200 টাকা। এতটুকু পথে এতটা ভাড়া। যে বিল্ডিংয়ের সামনে অটো থেমেছে তা মূলত 5 তলা বিশিষ্ট। এর 3য় তলায় তার আন্টি থাকেন, এমনটাই জানিয়েছেন তার মামা। সত্যি ভুল হলো না। আন্টি আজিতাকে দেখে ভীষণ অবাক হয়েছে, সাথে খুশিও। তার 1 সপ্তাহ থাকার জায়গায় বেড়ে 1 মাসে ঠেকলো। মাঝে তার মামা কল দিয়েছিল 2 বার, জানিয়েছে তার বাবা তার উপর থেকে মামলা তুলে নিয়েছে। সেই খুশিতে সে সামনের সপ্তাহে শ্রীমঙ্গল যাচ্ছে। তার মামা অল্প কিছু টাকাও পাঠিয়েছে আজিতার হাত খরচের জন্য। এই 1 সপ্তাহ আজিতা পুরো ঘরে বসে কাটালো। আন্টি তাকে এখনো পর্যন্ত এভাবে তার বাড়িতে আসার কারণ জিজ্ঞাসা করেনি, বরং সে আসে যেন তার উপকার হয়েছে। সে প্রাণ খুলে গল্প করতে পারে, তার হাতে নতুন নতুন রেসিপি খাইয়ে তার ফিডব্যাক নিতে পারে। আজিতার সময় বেশ চলছে এভাবে। এর মাঝে স্বচ্ছ নামক মানুষটিকে ভুলে বসলো সে। ভুলে বসলো তার ঝাঁকড়া চুলের সৌন্দর্যের কথা, চশমার আড়ালে থাকা তীক্ষ্ণ একজোড়া চোখকে ভুলে বসলো আজিতা। আপনি যেতে পারেন, এতটা স্বার্থপর আমি? তার সাথে আজিতা দেখা হলো এক বিকেলে অনাকাঙ্ক্ষিতভাবে। আন্টি সেদিন অনেক কাপড় কেচেছেন, কাপড় শুকাতে দেওয়া হয়েছে ছাদে। আন্টির হাঁটুতে সমস্যা রয়েছে, খুব বেশি সিঁড়ি বেয়ে উপরে ওঠানামা করতে পারে না। তখন বিকেল পড়েছে, সোনালি সূর্য ডুবে নরম আলো ছড়িয়ে পড়ছে। আন্টি আজিতাকে বললেন ছাদ থেকে কাপড়গুলো এনে দেওয়ার জন্য। এর পূর্বে আজিতা কখনো তার আন্টিদের ছাদে ওঠেনি। সে বাসা থেকে বের হয়নি বললেই চলে। ছাদটা বেশ সুন্দর ও পরিপাটি, বিভিন্ন ফুল গাছ দিয়ে সাজানো। অর্কিড জাতীয় ফুল সংখ্যা বেশি। যে ব্যক্তির গাছ তিনি বেশ রুচিশীল হবে। আজিতা ছাদে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। সন্ধ্যা ঘনিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলো। যখন দিনের আলো মিলিয়ে যেতে শুরু করলো তখন কাপড় নিয়ে নিচে নামতে যেয়ে আবিষ্কার করলো স্বচ্ছকে, সেই ঝাঁকড়া চুল আর তীক্ষ্ণ একজোড়া চোখকে। আজিতা স্তব্ধ হলো, থমকে যাওয়া দৃষ্টিতে তাকে দেখলো। এটা ভ্রম নয়, সত্যি। প্রেমে পড়া বারণ নামক উক্তি সেই ছোট্ট থেকে শুনে আসছে আজিতা। তার বংশের কেউ আজ অবধি প্রেম নামক শব্দের সাথে পরিচিত হতে পারেনি। প্রেম ধ্বংস বয়ে আনে এমনটাই বলা হয়েছে তাদের। ঠিক বুঝতে শেখার পর থেকে তাদের এই বিষয়ে শিক্ষা প্রদান করা হয়েছে। আজই তারা ভাই বোনের আজ অবধি সেই কথা মাথায় রেখে চলেছে। ভুলবশত কখনো কারোর প্রতি আকৃষ্ট হতে দেয়নি নিজেদের। এত বছরের সাধনা কি তবে বৃথা হতে গেল? বাদামি বনের ওই অগোছালো মানুষটাই
তবে দৃষ্টি কেন থমকালো? কেন বুকের ভেতরটা তাকে দেখতে আনন্দর জাল বুনতে লাগলো? এর উত্তর নেই আদ্রিতার কাছে। এই অনুভূতি পুরোটাই নতুন, একটু অদ্ভুত কিন্তু মিষ্টি। মাথার উপরের আকাশটা ক্রমশ মলিন হতে লাগলো, যাকে যাকে পাখি উড়ে যাচ্ছে। বাড়ি ফেরার তাড়া খুব, তবে আদ্রিতার মাঝে তেমন কোনো তাড়া নেই। আদ্রিতা বেশ দাঁড়িয়ে আছে একই স্থানে। এতক্ষণ স্বচ্ছ ছাদের গেটের পাশে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, এখন সে সোজা হয়ে হেঁটে আদ্রিতার সামনে দাঁড়ানো। মুচকি হেসে বলল, পৃথিবী এতটা ছোট তা আশা করিনি। আবার দেখা হয়ে গেল। হুম হুম। এখন সে সোজা হেঁটে আদ্রিতার সামনে দাঁড়ালো, মুচকি হেসে বলল। আদ্রিতা তার বিস্ময় ভাব ধরে রাখতে পারল না, তাকে প্রশ্ন করে বসলো। আপনি এখানে কিভাবে? যতদূর জানি এই বাড়িটা আমার বাবার। আমি যেহেতু নিজের বাড়ি এখনো তৈরি করতে পারিনি, তাই এখানে আশ্রয় নিয়েছি। আপনার ব্যাপার কি? এখানে কেন? তার জবাবে আদ্রিতা হাসলো। তিনি যদি সহজভাবে বলতেন এটা তাদের বাড়ি, তাহলে বিষয়টা মোটেও এতটা প্রাণোচ্ছল হতো না। আমিও আশ্রয় নিয়েছি 3য় তলায়, ডান পাশের ফ্ল্যাটে। স্বভাব সুলভ স্বচ্ছ হাসলো। সন্ধ্যার মৃদু আলোতেও আদ্রিতা লক্ষ্য করলো তার সেই গা কাঁপানো হাসি। আদ্রিতা অভিভূত হলো, পলক না ফেলেই অস্পষ্ট স্বরে বলে উঠল। আপনার হাসি সুন্দর, ভীষণ সুন্দর। আপনার নামের মতোই স্বচ্ছ। স্বচ্ছ চমকালো না, তার হাসির প্রশংসা করেই খুব একটা খুশি হলো তেমনও না। স্বল্প কপাল কুঁচকে বলল, তাই নাকি? আমার মনে হতো আমি হয়তো রাক্ষসপুরীর রাক্ষসদের মতো হাসি, ভয়ঙ্কর হাসি। ছোট বাচ্চাদের সামনে আমি হেসে ফেললে তারা চিৎকার করে কাঁদতে শুরু করে। আমার এই ভয়ঙ্কর হাসিতে সৌন্দর্য খুঁজে বের করা মেয়েটার চোখজোড়া নিশ্চয়ই ভীষণ সুন্দর। আপনার চোখজোড়া একটু কাছ থেকে দেখতে পারি? আপনার সুন্দর চোখজোড়া দেখার লোভ হচ্ছে খুব। স্বচ্ছ হঠাৎ করে আদ্রিতা খুব নিকটে এসে দাঁড়ালো। আদ্রিতা চমকে পিছিয়ে গেল এক পা, হাত থেকে 2-4টা কাপড় পড়ে গেল। লক্ষ্য করলো চশমার আড়লে থাকা চোখ দুটো কুঁচকে এসেছে। স্বচ্ছ নিভু গলায় পড়ল। পিছালেন কেন? অন্ধ করে দেখা যায় না? সে আবার এক পা এগোলো। আদ্রিতা পুনরায় পেছাতে গেলে সে বলে ওঠে। নড়বেন না, 1 মিনিট সময় নিব। আদ্রিতা সত্যি নড়ল না, ঠাই দাঁড়িয়ে রইল। 1 মিনিট পার হলো, নড়বার বিন্দুমাত্র শক্তি পেল না সে তার মাঝে। স্বচ্ছ নিজে সরে দাঁড়ালো, নিচ থেকে কাপড়গুলো তুলে আদ্রিতার হাতে দিয়ে বিনা বাক্যে ছাদ থেকে নেমে গেল। আদ্রিতা তখনও ঘোরের মাঝে, শরীরে তীব্র ঝাঁকুনি অনুভব করলো, তার হাত পা কাঁপছে। স্বচ্ছর উইদাউট নোটিশে এভাবে কাছে আসাটা আদ্রিতার মনে প্রভাব ফেলল খুব। 2 দিন ঘুম হলো না, তার জীবন কেমন করে যেন স্বচ্ছতে তলিয়ে গেল। উঠতে বসতে খেতে কেবল স্বচ্ছকে নিয়ে ভাবতে বসে গেল। বিষয়টা এখানেই থামলো না, স্বচ্ছর প্রতি তার অনুভূতি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গেল। আজকাল হুটহাট তাকে দেখতে মন চায়। দিনের অধিকাংশ সময় আদ্রিতায় কাটতে লাগলো বারান্দায় দাঁড়িয়ে। এই বুঝি স্বচ্ছ গেট দিয়ে ঢুকলো, কিন্তু তার দেখা নেই। সেদিনের পর থেকে যেন উধাও হয়ে গেছে সে। আদ্রিতার ভারী দুঃখ হলো। আদ্রিতা যার জন্য এত উতলা হলো, সে কি তার কথা একবারও ভাবে না? রোজ বিকেলে নিয়ম করে ছাদে যাওয়া হয় এখন, সেখানেও স্বচ্ছকে পাওয়া গেল না। স্বচ্ছহীন জীবন এভাবে 1 সপ্তাহ কেটে গেল। একদিন হুট করে আদ্রিতার বাবার নম্বর থেকে কল আসলো। তার মামা এই নম্বরটা অনেক আগে তার বাবাকে দিয়েছে। এতদিন বাদে আজ কেন কল করলেন? আদ্রিতার সন্ধিয়ান মন চাপ অনুভব করলো। নিশ্চয়ই কিছু ঘটেছে, হয়তো খুব খারাপ কিছু। আদ্রিতা কিছুটা আতঙ্ক নিয়েই কল রিসিভ করলো। হ্যালো বলতে ওপাশ থেকে তার বাবা গম্ভীর গলায় বলেন, আর কতদিন বেরাবে? বাড়িতে ফিরছো না কেন? 2-1 দিনের মাঝে চলে আসো। শুনেছি কিছুদিন বাদে নাকি পরীক্ষা তোমার। না পড়লে খাতায় কি লিখবে? আমার এ বংশের কোনো ছেলে মেয়ে ফেল করেনি কখনো। তুমি কি সেই রেকর্ডটাও ব্রেক করতে চাচ্ছ? আদ্রিতা তার বাবার কথার উত্তর দেওয়ার আগেই তার মা তার বাবার থেকে ফোন ছিনিয়ে নিলেন। ফোন ধরে তিনি প্রায় কেঁদেই ফেলেন। এমন কেন করলি মনা? তুই বিয়ে করবি না এ কথা আমায় একবার বলতি। মা কি মরে গেছে? আমি বেঁচে থাকতে তোকে কেন এভাবে পালিয়ে থাকতে হবে শুনি? এত নিষ্ঠুর ভাবিস তুই আমায়? আদ্রিতার চোখ পানিতে ভরে উঠল। অপরাধ বোধে মনটা হু হু করে কেঁদে উঠেছে। সত্যি তো, আদ্রিতা তাদের কাউকেই তার মতামত জানায়নি। একবার অন্তত জানানো উচিত ছিল। তার মা এখনও কাঁদছেন। আদ্রিতা জবাব দেওয়ার মতো কিচ্ছু পাচ্ছে না। নিজেকে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষ বলে মনে হচ্ছে তার। তখনই তার বড় ভাইয়ের গলা শুনল।
তার ভাইয়া পাশ থেকে চিৎকার করে বলছে, পুচকি, তোর জন্য চমৎকার একটা ড্রেস কিনছি, পুরো 6,000 টাকা। তুই বললে আর দুটো কিনে দিব। এই মাসের স্যালারি সবটা তোর। তবু তো বাড়িতে এই লক্ষ্মীটা। আজিতা এবারও জবাব দিতে পারল না, ঢুকে কেঁদে উঠল। তার কান্না হয়তো তার মাও শুনলেন। সে নিজে কাঁদতে কাঁদতে আজিতাকে সান্ত্বনা দেওয়ার সুরে বললেন, কাঁদে না মনা, আমি তোর বিকাশে টাকা পাঠানোর ব্যবস্থা করছি, কালই চলে আয় না। তোর জন্য পাবদা মাছ আনিয়েছি। তোর ছোট চাচু বাজার থেকে টাটকা মাছ খুঁজে এনেছে। আজিতার বাবা তার মায়ের হাত থেকে ফোন নিয়ে নিলেন। ধমক দিয়ে বলেন, কি শুরু করলে? এমন মরা কান্না শুরু করছো কেন? আমি এখনও মরিনি। আর হ্যাঁ, তুমি আদ্রিতা, বাড়ি ফেরার জন্য প্রস্তুত হও। এতদিন মানুষের বাসায় থাকাটা ভালো দেখায় না। এখন রাখছি। ফোন কেটে গেল। আজিতা সেদিন পুরো রাত কাঁদলো। আন্টি এসে খেতে ডেকে গেল, সে গেল না। পরক্ষণে আন্টি ভাত নিয়ে রুমে আসলেন, জোর করে তাকে খাইয়ে দিলেন। এতেও তার দুঃখ হলো খুব। আজিতা আন্টিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তোমায় খুব মিস করবো আন্টি। এত কেন ভালোবাসলে তুমি আমায়? এখন তোমায় ছেড়ে যেতেও কষ্ট হবে খুব। আন্টি হাসলেন, যত্ন করে তার শাড়ির আঁচলে চোখ মুছে দিলেন। কাঁদে না পাগল মেয়ে, তোমার লেখাপড়া তো এখানেই, যখন ইচ্ছা তখনই চাইলে চলে আসবে। আজিতা কান্না থামালো। সত্যিই তো তাই। পরের দিন সকালে আজিতার যাওয়া হলো না, আন্টি যেতে দিল না। সেদিন আন্টি বিবাহ বার্ষিকী ছিল। আন্টি ভালো মন্দ রান্না করলেন, সব ফ্ল্যাটে খাবার দেওয়া হলো। বাড়িওয়ালার বাড়িতে খাবার পাঠানোর দায়িত্ব দেওয়া হলো আজিতাকে। সেই সাথে সাথেই রাজি হয়ে গেল। বাড়িওয়ালার ফ্ল্যাট দ্বিতীয় তলায় একটাই ফ্ল্যাট, পুরো ফ্ল্যাটটাই তাদের। কাঠের বিশাল 2 পাটের দরজা। আজিতা বেল দিল, আগ্রভরা দৃষ্টিতে চেয়ে রইল দরজার দিকে। তখনই দরজা খুলে উকি দিল তার কাঙ্ক্ষিত পুরুষটি। কতদিন বাদে তাকে দেখলো আজিতা। হৃৎপিণ্ডটা সেকেন্ডের জন্য হলো থমকালো আজিতার। তার মাঝে তেমন কোনো লক্ষণ দেখা গেল না। সে তার স্বভাব মতোই হাসলো, বলল, আকাশ থেকে নেমে আসা অপ্সরী আমার ফ্ল্যাটের সামনে হাজির হলো কোন উদ্দেশ্যে? কিছু সময় সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে হাজারও বুঝতে চেষ্টা করলো, কেন যেন বোঝা হয়ে ওঠে না। আজিতাও তেমনই স্বচ্ছকে বুঝতে পারে না। তার এই গাঢ় চোখের চাহনির পেছনের গোপনতা ধরতে পারে না আজিতা। দীর্ঘদিন তাকে দেখতে না পেয়ে যে ব্যথা অনুভব হয়েছিল, তাকে দেখা মাত্রই তা আরও গাঢ় হলো। তার এই নির্লিপ্ততা আজিতাকে পোড়ালো খুব। তিনি তখনও নির্লিপ্ত দাঁড়িয়ে। ভেতরে আসবেন নাকি এভাবেই যুগ পার করবেন? আজিতা তার দিকে ঝাঁপিতে ঢাকা প্লেটটা এগিয়ে দিল, মুখে বলল, আন্টি পাঠিয়েছে তার বিবাহবার্ষিকী উপলক্ষে। স্বচ্ছ প্লেটটা নিল না, কেমন ভুরু বাঁকিয়ে তাকালো। হঠাৎ করে সে দরজা থেকে সরে দাঁড়িয়ে দরজা পুরোপুরিভাবে খুলে দিল। ভেতরে চলে আসুন, আম্মু কিচেনে আছে, তার কাছে দিয়ে দেন। অবশ্যই তাকে নিজের পরিচয় দিতে ভুলবেন না। অপরিচিত মানুষ দেখলে ঘাবড়ে যে চিৎকার চেঁচামেচি করার চমৎকার অভ্যাস আছে তার। কথা শেষ করে স্বচ্ছ উল্টো পথে হেঁটে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। একটু অপমান বোধ করলো আজিতা। সে তার বাসায় প্রথম পা রেখেছে, তার অন্তত তাকে আপ্যায়ন করা উচিত ছিল। এইভাবে মুখের ওপর উল্টো পথে হেঁটে দরজা আটকে দেওয়া কেমন সভ্যতা? স্বচ্ছের এই আচরণে সব থেকে আহত হলো আজিতার ব্যক্তিত্ব। লজ্জায় মাটির সাথে মিশে যেতে মন চাইল তার প্রতি ভালো লাগা ইতিমধ্যে ইগোর কাছে মাটি চাপা পড়েছে। স্বচ্ছদের বাসায় বেগুন ভাজা হচ্ছে, সাথে চিনিগুড়া চালের পোলাও। ঘ্রাণে পুরো ঘর ভরে উঠেছে। রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে। আজিতা অস্বস্তি অনুভব করলো। এভাবে অজানা কারোর রান্নাঘরে চলে যাওয়াটা বেশ অস্বস্তিকর। আজিতা খক করে কেসে উঠল। রান্নাঘর থেকে স্বচ্ছর মা বলে উঠলেন, কে ওখানে? কে এসেছে ঘরে? বলতে বলতে তিনি খুন্তি হাতে বেরিয়ে এলেন। গেরুয়া রঙের ছাপার একটা শাড়ি পরনে বেশ স্বাস্থ্যবান একজন মহিলা তিনি। গায়ের রং ধবধবে ফর্সা না হলেও বেশ উজ্জ্বল। বোঝা যাচ্ছে স্বচ্ছতার গায়ের রং পায়নি। চেহারাও তেমন মিল নেই। স্বচ্ছর ভাষ্যমতে তার মা অপরিচিত কাউকে দেখলে চিৎকার চেঁচামেচি করেন, কিন্তু তেমন কিছুই তিনি করলেন না। তবে বেশ বিরক্ত হলেন বোধহয়। আজি তাকে দেখতে তার চোখে মুখে কেমন বিষাদ নেমে এলো। তীক্ষ্ণ মেজাজে বললেন, তুমি এখানে কেন? কিভাবে ঢুকলে? এতক্ষণের অস্বস্তিবোধের পারদটা এবার একেবারে স্কেল ছাড়ালো। প্রথম দেখায় বুঝি কেউ কাউকে এমন প্রশ্ন করে?
নাকি এটা এদের পারিবারিক সমস্যা? কিছুক্ষণ পূর্বে স্বচ্ছ অমানবিক আচরণ করলো, আর এখন তার মা। এমন পরিস্থিতিতে কিভাবে নিজের পরিচয় দিতে হয় জানা নেই আজিতার। তবুও দেওয়ার মতো উপযুক্ত কোনো উত্তর খুঁজতে লাগলো সে। এবারের মাঝে স্বচ্ছ কখন পেছনে এসে দাঁড়িয়েছে টেরই পায়নি আজিতা। আম্মু, তিনি তৃতীয় ফ্লোরের রিক্তা আন্টির বাসার অতিথি। আজ আন্টির বিবাহ বার্ষিকী। আন্টি খাবার পাঠিয়েছেন, সেটাই দিতে এসেছে। স্বচ্ছর প্রতি কৃতজ্ঞতা অনুভব করলো আজিতা। একবার তার দিকে ফিরে দেখলো সে ডাইনিং এর চেয়ারে বসে ফোনে কিছু একটা করছে। ভীষণ মনোযোগে চেয়ে আছে ফোনের স্ক্রিনে। এভাবে যদি একবার আমায় দেখতো, নিশ্চিত তার ওই গভীর চোখ জোড়া আমার ভেতরে তোলপাড় দেখতে পারতো। ওটা টেবিলে রেখে দাও। রেখটা আবার কি হন তোমরা? আজিতা পুনরায় ঘুরে স্বচ্ছর মায়ের দিকে তাকালো। কেমন কঠিন করে রেখেছেন তিনি চোখ মুখ। প্লেট টেবিলে নামিয়ে রেখে বলল, তিনি সম্পর্কে আমার বাবার কাজিন, আমি আন্টি বলে ডাকি। আজিতার কথার পিঠে তিনি আর কিছু বলে না, দ্রুত পায়ে রান্নাঘরে ঢুকে গেলেন। পোড়া গন্ধ আসছে, বেগুন ভাজা হয়তো পুড়ে গেছে। সূর্য অতিথিদেরকে দাঁড় করিয়ে না রেখে সবাই বসতে দে। এই দুপুরে তো চা দেওয়া যাবে না। আমি শরবত বানাচ্ছি, চিনিটাও শেষ। দোকান থেকে 1 কেজি চিনি আন। তোর বাপটা সকালে বের হলো, আর খোঁজ নেই। বাজার করতে হবে যে, সে চিন্তা আছে তার। ভদ্রমহিলা আরও কিছু বিলাপ করলেন। আজিতা চুপ করে দাঁড়িয়ে রইল। এখান থেকে চলে যাওয়ার বাহানা খুঁজলো। এতটা অস্বস্তিতে এর আগে কখনোই পড়েনি সে। স্বচ্ছ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। চলে আসুন মিস অতিথি, আপনাকে আপ্যায়ন করার সামান্য সুযোগ দেন এই মানবকে। বলে তিনি হেসে তার হাতের ইশারা করলেন বসার ঘরের দিকে। আজিতা কথা না বলে তাকে অনুসরণ করলো। আজিতাকে বসার ঘরের সোফায় বসতে বলে স্বচ্ছ বেরিয়ে গেল। হয়তো দোকানে গেছে চিনি আনতে। এত বড় ফ্ল্যাটে আজিতা আর কোনো জীবন্তের প্রাণে অস্তিত্ব অনুভব করতে পারল না। এই পরিবারের সদস্য সংখ্যা কি কেবল 3 জন? মাথার উপরে ফ্যানটা বেশ শব্দ করে ঘুরছে। বেশ পুরনো হলেও নতুন করে রং করা হয়েছে ফ্যানের গায়ে। কথায় আছে পুরনো জিনিস খাঁটি হয় বেশ। ফ্যানটা শব্দ করে ঘুরলেও বাতাস হয় দারুণ। আজিতা বেশ মনোযোগ দিয়ে আশেপাশে তাকালো। ঘরের আসবাবপত্রগুলো সবই বেশ পুরাতন। সোফার পাশে চারটাকে ছোট্ট একটা শোকেস, তাতে কেবল পুরনো সময়ের ক্যাসেট সাজিয়ে রাখা। এই পরিবারে কেউ একজন রয়েছে যিনি সঙ্গীত প্রিয়। শোকেসের উপরে রয়েছে ক্যাসেটের প্লেয়ার। সোফায় অন্য পাশে ছোট টেবিলের একটা ফুলদানি, তার পাশে টেলিফোন। আজকাল খুব কম বাড়িতে টেলিফোনের ব্যবস্থা রয়েছে। আজিতা বুঝলো এ যুগে এসেও স্বচ্ছদের জীবন ধারণা বেশ পুরাতন ধাঁচের। স্বচ্ছ ফিরে এলো মিনিট 10 পর। আজিতাকে দেখে মুচকি হেসে বলল, অনেক অপেক্ষা করালাম নাকি? রাগ করবেন না অতিথি, দোকানপাট সব প্রায় বন্ধ এই সময়, তাই দেরি হলো। আজিতা দেখলো স্বচ্ছ বেশ ঘেমে গেছে। মেরুন রঙের টি শার্টটার পিঠের দিকটা ভিজে গায়ের সাথে লেগে গেছে। মুখেও বিন্দু বিন্দু ঘাম। সে তার থেকে কিছুটা দূরত্ব রেখে বসলো। চোখ থেকে চশমা খুলে টিস্যু দিয়ে মুখ মুছলো। এই প্রথম আজিতা তার চোখ জোড়া চশমাবিহীন দেখলো। বাদামি রঙের চোখ জোড়া কি ভয়ঙ্কর সুন্দর। স্বচ্ছ পুনরায় চশমা পরতে নিলে আজিতা ব্যস্ত গলায় শুধালো, পড়বেন না? এইভাবেই থাকুন না। পড়বেন না, এইভাবেই থাকুন না। আপনার চোখ জোড়া সুন্দর। চশমাহীন চোখে স্বচ্ছ আজিতার দিকে গভীর চোখে তাকালো। আজিতা বোধহয় ব্যয় হলো। লজ্জা ভুলে গিয়ে চেয়ে রইল তার দিকে। স্বচ্ছ বেশ গম্ভীর গলায় বলল, এভাবে চেয়ে থাকলে প্রেমে পড়ে যাবেন। আমার প্রেম ভয়ঙ্কর, সেখানে থেকে নিস্তার নেই। পরে বলবেন না যে আমি আপনাকে সাবধান করিনি। কি হলো আজিতার কি জানে। তবে সেই মুহূর্তে তার মনে হয়েছিল সে এখানে আর বেশিক্ষণ থাকলে কিছু অনুচিত ঘটনা ঘটবে। সেই অনুচিত ঘটতে যাওয়া ঘটনাকে থামাতে আজিতা ছুটে পালালো। এক ছুটে 3য় তলায় এসে রুমে ঢুকে দরজা খিল আটকালো। আন্টি তখন রান্নাঘরে। আজিতা দরজা লাগানো শব্দ পেয়ে রান্নাঘর থেকে গলা উঁচিয়ে বলেন, কি হলো রে, এত শব্দ করে দরজা লাগালো কেন? কার জবাব দিবে কে? আজিতা তখনকার বুকের আছড়ে পড়া সমুদ্রের ঢেউয়ে ভাসছে, কখনো ডুবে যেয়ে নোনা জল খাচ্ছে। মনের ভেতর তৈরি হওয়া অনুভূতিকে বুঝতে যে আবিষ্কার করলো সে প্রেমে পড়েছে। স্বচ্ছ নামক ওই গাছাড়া মানুষটার প্রেমে পড়েছে। আজি তার মস্তিষ্ক এই প্রেম মানতে চাইল না।
এমন নির্লিপ্ত মানবকে প্রেমিক রূপে সে মোটো পছন্দ করছে না, কিন্তু মন কি মস্তিষ্কের কথা শুনে? সে তো চলে তার নিজস্ব তালে, নিজস্ব স্রোতে। আজই তার মনও তাই করলো, মস্তিষ্কে তুচ্ছ করে স্বচ্ছর প্রেমে ডুব দিল। তবে তার ভয় হলো, যদি কিনারা খুঁজে না পায় তবে উপায়। আজই তার বাড়ি ফেরা হলো না। তার বাবা কল দিয়েছিলেন, আন্টি পয়পের করে বলে দিয়েছেন আজ অতি বিশেষ দিন, আজ কিছুতেই তিনি আজি থেকে ফেরত দিবেন না। তার বাবাও আর জোর দিলেন না এ বিষয়ে। আগামীকাল ফিরে যাওয়ার জন্য বলে কল কেটে দিলেন তিনি। রাজশাহীর বুকে বিকেল নেমেছে, মিষ্টি রোদ হেলে পড়ছে পশ্চিম দিকে। রুমের খোলা জানালা থেকে লাল হলদেটে রঙের আলো এসে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আজিতা এক মনে চেয়ে চেয়ে তা দেখল, উঠে যেয়ে জানালা খুলে দিল পুরোটা। মুহূর্তে সোনালি আলোয় ঘর ঝলমলি উঠল। আজিতার ঘরে তাদের সাদরে আমন্ত্রণ করাই যেন বেশ প্রফুল্ল হয়ে উঠেছে তারা। তখনই আন্টি এলো রুমে, হাতে একটা শপিং ব্যাগ, পরনে তখনও বাসি কাপড়, নাকি মুখে ঘাম চিকচিক করছে। কাজে চাপে গোসল করার সময় পাননি তিনি। আজিতার বিছানায় এসে বসলেন, মলিন মুখে বলেন, কাল যাচ্ছ? আজিতা মুচকি এসে বলল, এছাড়া উপায় নেই তো, বাবাকে তো চেনো, এরপর নয়তো বাড়ির দরজা চিরতরে আমার জন্য বন্ধ হয়ে যাবে। তাছাড়া এক্সামও ঘনিয়ে এসেছে, বই খাতা সব বাড়িতে, না গেলে হচ্ছে না বললেই চলে। আন্টি মাথা নাড়লেন, মলিন হেসে বলেন, তুমি কেন যে আমার মেয়ে হলে না? তুমি চলে গেলে রুমটা ফাঁকা হয়ে যাবে, আমি আবারও একা হয়ে যাব। তোমার যেতে দিতে ইচ্ছা হচ্ছে না, আবার জোর করে রেখে দেওয়ারও অধিকার নেই আমার। আন্টি চোখ ছলছল করছে। আন্টির কোনো সন্তান নেই। আজিতাকে তিনি এই কয়দিন নিজের সন্তানের মতো করে রেখেছেন। এই মানুষটাকে রেখে যেতে আজিতারও কষ্ট হবে। তুমি কি বোকা আন্টি? আমি যাচ্ছি অল্প দিনের জন্য, আবার তো সেই তোমার নাগালের কাছেই চলে আসব। যখন তখন চলে আসব তোমার হাতে রান্না খেতে, তখন বিরক্ত হলেও লাভ নেই। তোমায় বিরক্ত করা আমার এ জন্মে বন্ধ করব না আমি। আন্টি হাসলো, শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, আমার তো কোনো মেয়ে নেই, তাই কখনো মেয়ের জন্য শপিং করা হয়নি। তোমাদের বয়সী ছেলে মেয়েদের পছন্দ অপছন্দ সম্পর্কেও অতটা বুঝি না, তার উপর বয়স হয়েছে, এখন কি আর অত বুঝ আছে? দেখো তো কেমন কিনেছি। আজিতা মুচকি হেসে ব্যাগ খুলো। ভেতরে সুতার কাজ করা চমৎকার একটা শাড়ি, আসমানির এবং গাঢ় নীলের কম্বিনেশনের শাড়িটা চোখ ধাঁধালো। আজিতা আপ্লুত হলো, তার আন্টিকে এক হাতে জড়িয়ে ধরে বলল, কে বলেছে তুমি বুড়িয়ে গেছো? তোমার চোখ তো এখনো কুড়ি ঘরে আটকে আছে। রোজ যখন একদম বিলীনের পথে, তখন আজিতা ছাদে গেল। কয়েকদিনেই এই ছাদটাই মায়ে পড়েছে সে। এই যে ফুল, মাথার উপরে একখণ্ড আকাশ, মৃদু হালকা বাতাস, সবই যেন এবাড়ির একটা অংশ। ছাদটা অধিকাংশ সময় ফাঁকা পড়ে রয়। এবাড়ির কেউই খুব একটা আসা যাওয়া করে না এখানে। এজন্য বোধহয় ছাদটাও আজিতাকে আপন করে নিয়েছে। আপনায় উদাসীনই লাগছে, কারণ কি? আজিতা না ঘুরেও কণ্ঠের মালিককে চিনতে পারল। না চিনে উপায় নেই, তার ধ্যান জ্ঞান সবচেয়ে এই ব্যক্তিতেই আটকে আছে। স্বচ্ছ বিশাল এক বালতি হাতে ছাদে এসেছে। ছাদের এক কোণে পানির কল থেকে বালতিতে পানি ভরতে দিয়েছে। গাছগুলো আপনার? বলতে পারেন, তবে আমি খুব একটা যত্ন নেই না। পানি দেওয়া, যত্ন নেওয়া এসব মায়ের কাজ। নিজের যত্ন নিতেই সময় হয় না, সেখানে গাছের যত্নের কথা ভাবা বিলাসিতা। সচল লাল রঙের মগে করে গাছে পানি দিচ্ছে। আজিতা তাকিয়ে তাকিয়ে দেখছে। স্বচ্ছ আজিতা দিকে না তাকিয়েই বলল, আপনি আজকাল অনেক বেশি আমায় নজরে রাখছেন অতিথি। আমার এখন কি ভাবা উচিত? আপনি প্রেমে পড়েছেন নাকি ভালোবেসে ফেলেছেন? দুটোর মাঝে পার্থক্য আছে কি? অবশ্যই, প্রেমে যখন তখন পড়া যায়, যে কোনো বয়সে পড়া যায়। আপনি আপনার 60 বছর বয়সেও নির্দ্বিধায় প্রেমে পড়ে যেতে পারবেন, কিন্তু ভালোবাসার সংজ্ঞা আলাদা। ভালোবাসাটা হুট করে হয় না, কখনো প্রেমে পড়লেও ভালোবাসা হয়ে ওঠে না। আজিতা হাসলো, দুপা এগিয়ে যেয়ে তার কিছুটা পাশে দাঁড়ালো। মনে হচ্ছে আপনার এ ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা আছে। কখনো কাউকে ভালোবেসেছিলেন নাকি? স্বচ্ছ গাছে পানি দেওয়া থামিয়ে সোজা হয়ে দাঁড়ালো। ঝাঁকড়া চুলগুলো হাত দিয়ে নাড়িয়ে পড়ল। যদি হ্যাঁ বলি, আপনি কি কষ্ট পাবেন অতিথি? আজিতা সোজা চোখে তাকালো। এই লোক কখনোই সোজাভাবে কিছু বলতে পারে না, ঘুরিয়ে পেঁচিয়ে তীরটা সর্বদা আমার দিকেই তাক করে। আমাকে
অস্বস্তিতে ফেলাই যেন তার একমাত্র লক্ষ্য। আজিতাও তার জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করলো। আমি কষ্ট পেলে কি আপনি আপনার ভালোবাসার ইতিহাস বদলে ফেলবেন? স্বচ্ছ বিভ্রান্ত হলো না, মুচকি হেসে বলল। আপনার জন্য এইটুকু করতেই পারি। কেন করবেন? কারণ আছে নিশ্চয়ই, কিংবা এমনও হতে পারে আপনি আমার মাঝে আটকে গেছেন। লেট মি আস্ক ইউ, প্রেমে পড়েছেন নাকি ভালোবেসে ফেলেছেন? আজিতা চকচকে চোখে চেয়ে আছে স্বচ্ছের দিকে, উত্তরে আসে। স্বচ্ছের দৃষ্টি শান্ত হয়ে এসেছে, কেমন ঘোর লেগে যাচ্ছে তার চোখে তাকালে। আজিতা শক্ত হয়ে দাঁড়ালো। তার মুখ থেকে হ্যাঁ না দু ধরনের উত্তর শোনার জন্যই নিজেকে প্রস্তুত করলো সে। স্বচ্ছ হুট করে উত্তর দিল না, সময় নিল। চোখ থেকে চশমা খুলে চশমার গ্লাস গেঞ্জিতে মুছলো, পুনরায় তার চোখে দিয়ে আজিতার দিকে ফিরল, বলল। আমি কেন চশমা পরে থাকি জানেন? স্পষ্ট দেখতে সমস্যা বলে নয়। সবাই তেমনটাই ভাবে, কিন্তু আমার চোখের দৃষ্টিশক্তি ঠিকঠাক রয়েছে। আমি কেবল নিজেকে লুকাতে এই পথ বেছে নিয়েছি। কেউ চাইলেই আমার চোখে তাকিয়ে আমার ভেতর পড়ে ফেলতে পারে না। তবে আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই, নিজেই উত্তর খুঁজে নিন। স্বচ্ছ পুনরায় চোখ থেকে চশমা খুলে মাথা ঝুঁকালো আজিতার নিকটে। তাদের মাঝে দূরত্ব ক্রমশ হ্রাস পেয়ে এলো। স্বচ্ছ দেওয়ার সুযোগটা অজিতার কাজে লাগাতে পারল না। তার অনুভূতি বুঝতে যে আজিতা নিজের অনুভূতি প্রকাশ করে ফেলার ভয়ে তটস্থ হলো। দ্রুত দুপা পিছিয়ে গিয়ে বড় শ্বাস ফেল। স্বচ্ছ ভুরু বাঁকালো। কি হলো? আপনার নিজেকে লুকানোর এত পরিশ্রম বৃথা হতে দিতে পারি না। সত্যি কি তাই? আপনি বেশি ভাবছেন। স্বচ্ছ হাসে। ইতিমধ্যে আকাশ আধারে ছেয়ে এসেছে, সন্ধ্যার আজান পড়ে গেছে। স্বচ্ছ আজিতার দিকে না তাকিয়ে বলল। মাথায় কাপড় দেন অতিথি, সন্ধ্যা খোলা চুলে থাকাটা ভালো না। আজিতা তার কথা শুনল, ওনার এক কোণা তুলে সযত্নে চুল ঢেকে দিল। তাদের মাঝে আর কথা হলো না। নীরবে কিছু সময় কাটলো। ছাদ থেকে নামার সময় আজিতা নিজ থেকে তাকে জানালো। কাল ফিরে যাচ্ছি, আর হয়তো দেখা নাও হতে পারে। স্বচ্ছের পত্রিকা তেমন জড়ালো দেখালো না। সে ভীষণ স্বাভাবিকভাবে মাথা দোলালো, মুখে বলল। আচ্ছা, সাবধানে যাবেন। আজিতার এত কষ্ট হলো। ব্যাস এতটুকুই? আরও কিছু বলতে পারতো। সামান্য মন খারাপ হওয়াটা কি উচিত ছিল না? আমার চলে যাওয়াটা কি এতটাই স্বাভাবিক তার কাছে? বুকে যন্ত্রণা চেপে মুচকি হাসলো। সে মুহূর্তে তার উপর থেকে নিজের সেদে বাড়িয়ে দেওয়া প্রেমের দাবি তুলে নিল। আজিতা বুঝে নিল, এই মানবটা কখনোই আমার হওয়ার নয়। সে আমার জন্য নয়। আমরা দুজন দুজনের জীবনে কেবল অতিরিক্ত একটা অধ্যায়, যা নিছক অপ্রয়োজনীয়। তৃতীয় তলে এসে আজিতা থমকালো। তার গন্তব্য এখানে সমাপ্ত। স্বচ্ছদের ফ্ল্যাট তৃতীয় তলায়। আজিতা তাকে কিছু বলা ছাড়াই ফ্ল্যাটের দরজা খুলে যেতে নিলে স্বচ্ছের কথাই থেমে গেল। অপরিচিত কাউকে খুব বেশি ভরসা করবেন না। সবাই কিন্তু ইমতিয়াজ আরফিন স্বচ্ছ নয়। কথাটা বলে সে দ্রুত পায়ে নেমে গেল। একবারও পেছনে ফিরে তাকালো না। আজিতা তাকে যেতে দেখলো, সাথে দেখলো তার প্রথম প্রেমকে হারিয়ে যেতে। গভীরে, ভীষণ গভীরে, ধরাছোঁয়ার বাইরে। বিরহের সকল বোধই সুন্দর হয়, আয়োজন করে ভোর হয়। মিষ্টি আলো ছড়ে সময় নিয়ে, পাখিদের সে কি আনন্দ। আজি তার বিরহে তারা সকলে উচ্ছ্বাসিত, তার দহন বাড়ল। এত সুন্দর সকালটাকেও বেদনার অধ্যায় মনে হলো তার কাছে। আজিতা এই নৃশংস অনুভূতি থেকে পালাতে সূর্য ওঠার পূর্বে ফিরে যাওয়ার জন্য মন স্থির করলো। তার আন্টি কত করে বলল বেলা হোক একটু পর না হয় যাওয়া যাবে, কিন্তু সে শুনল না। শোনার মতো মানসিকতা নেই আজিতার। তার আন্টি হার মানলেন, হয়তো খানিক মন খারাপও করলেন। আজিতা বুঝেও বুঝতে চাইল না তার ভেতরে যে অনল বইছে তা বয়ে নেওয়া আর সম্ভব হচ্ছে না। আঙ্কেল আজিতাকে স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিতে চাইলেন, আন্টি বাধা দিলেন। তিনি নিজেই তার সাথে স্ট্যান্ড পর্যন্ত এলেন। তখন সকাল প্রায় 8টা। শহরের রাস্তায় ততক্ষণে মানুষের আনাগোনা বেড়েছে। আকাশ চিরে সূর্যের মিষ্টি আলো নামতে শুরু করেছে। আজি তার বাস ঠিক 9টায়। এই 1 ঘন্টা আন্টি তার সাথে বসে রইলেন, কোনো কথা বললেন না। ঠিক বাসে ওঠার আগ মুহূর্তে বললেন, আজি তুমি বুদ্ধিমতী মেয়ে আত্রি, আবেগ দিয়ে কখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে না, তাই বিবেক দিয়ে ভাবার চেষ্টা করবে। বোকা সিদ্ধান্ত নিবে না কখনো। একটা ভুল সিদ্ধান্ত আমাদের জীবনে চলার পথ বদলে দেয়।
আশা করি আমার এই কথাগুলো স্মরণে রাখবে। তার আন্টির কথা তখনও না বুঝলেও দুদিন পর সেদিন তাদের বাড়িতে অতিথি আসার কথা। তার ছোট চাচির বাবার বাড়ির লোকজন আসবে। ছোট চাচা বিয়ে করছেন, মাস 3 হবে। এবারই প্রথম তার শ্বশুরবাড়ির লোকজন এ বাড়িতে আসতে চলেছে। নিজেদের খানদানি বংশে পরিচয় তুলে ধরতে বিশাল আয়োজন করে রান্নার আয়োজন হয়েছে। বাবুচি আনা হয়েছে। সকাল হতেই বাজার থেকে বড় একটা খাসি কিনে এনে রেখেছে তার বাবা। বাড়ির হেসেলে রান্না হচ্ছে পায়েস, সেমাই আর জর্দা ভাত। আশপাশে 2-4 বাড়ি পর্যন্ত ঘ্রাণ মম করছে। সূর্য ওঠার আগে এই বাড়িতে হাড়ি টুংটাং শব্দ শুরু হয়েছে। আজই তার ঘুম ভাঙল সবার হুড়োহুড়ির শব্দে। তার ঘরটা দোতলার শেষ প্রান্তে। এই বাড়ির সকল ছেলে মেয়েদের ঘর দোতলায়, নিচতলায় বাড়ি মুরব্বীদের ঘর, অর্থাৎ আজই তার বাবা, চাচা, মামা, তাদের কাজে লোকেদের জন্য ও নিচতলাতেই থাকার ব্যবস্থা। তার মোট ভাই বোন 12 জন। আজ তার বাবারা 4 ভাই, ফুপু আছেন 2 জন। তবে কোনো এক কারণে তাদের সাথে ভালো সম্পর্ক নেই। কেন নেই তা জানার বিন্দু আগ্রহ আদ্রিতার মাঝে নেই। নিজের সাথে এই বাড়ির সম্পর্কে টানাপোড়ন চলছে, সেখানে অন্যেরটা ভাবার সময় কই। আদ্রিতার ঘুম ভাঙল ঠিক 8টায়। রাতে ঘুমিয়েছিল 4টা নাগাদ, অর্থাৎ মাত্র 4 ঘন্টা। মাথা ভার অনুভব করলো সে। বাড়ি থেকে স্বামীর কণ্ঠ শোনা যাচ্ছে। সে চিৎকার করে কেউ একজনকে বলছে, এই বেটা, যা বলি তাই কর, এত বেশি বুঝোস কেন? বাড়ি পিছনে মেজো চাচা যান আছেন, তার কাছে দিয়ে আয়। আদিতা চোখ খিচে বন্ধ করে নিল। ব্যর্থ চেষ্টা করলো আরও কিছুটা সময় ঘুমানোর। তখনই সাবিনা হুড়মুড়িয়ে তার রুমে ঢুকলো। আদিতা কপালে ভাঁজ ফেলে তাকাতেই শুকনো হেসে পড়ল, আপা, তোমার কাছে হেয়ার ড্রায়ার আছে? আমারটা নষ্ট হয়ে গেছে, 9টায় ক্লাস আছে, চুল না শুকালে বের হতে দেবে না আম্মা। আদ্রিতাদের বাড়ির কেজিখানিক নিয়মের মাঝে অন্যতম নিয়ম হলো ভেজা চুলে বাহিরে না যাওয়া। এর কোনো যুক্তিসঙ্গত কারণ নেই, তবুও নিয়মের তালিকাভুক্ত করা হয়েছে। আদ্রিতা উঠে বসলো। এই পরিবেশে আর যাই হোক ঘুমানো সম্ভব না। হাত উঁচু করে ড্রেসিং টেবিলের ডয়ারে ইশারা করে বলল, ওখানে রাখা আছে, যাওয়ার আগে সুন্দর করে জায়গার জিনিস জায়গায় রেখে যাবি। সাবিনার চোখ মুখ জল করে উঠল। ব্যস্ত পেয়ে হেয়ার ড্রায়ার নিয়ে বের হতে যেতে নিলে আদিত্যকে পেছন থেকে ডাকলো, বাড়িতে এত হুড়োহুড়ি কিসের? কারো বিয়ে টিয়ে নাকি? ছোট চাচাজানের শ্বশুর বাড়ির লোকজন আসবে শুনলাম, এই প্রথম আসছে কিনা তারা। আদিতা মাথা ঝুলালো, মুখে বলল, যা, এখন দরজা চাপিয়ে দিবি। আদিতা আবারও চিত হয়ে শুয়ে পড়ল। সাবিনা চলে গেল, কিন্তু দরজা চাপালো না। আদিতা ফুস করে নিঃশ্বাস ছাড়ল। এত সব অদ্ভুত প্রাণীদের মাঝে সে কিভাবে ফেসে গেল? তার মতো স্বাভাবিক মানুষের জন্ম নেওয়া উচিত ছিল একটা স্বাভাবিক ঘরে। এত অবিচার কিভাবে হলো তার সাথে? রুমের জানালাটা বন্ধ, অন্ধকার হয়ে আছে চারপাশ। বাইরের আলো অল্প স্বল্প প্রবেশ করছে বারান্দার ভেজানো দরজার ফাঁক থেকে। উঠে যেয়ে জানালা খুলতে ইচ্ছে হচ্ছে না তার। ইস, সাবিনকে বলতে হতো জানলাটা খুলে দিতে। ঘন্টা খানিক পর নিচে নামলো আদ্রিতা। মিজান চাচা বালতি হাতে দৌড়াদৌড়ি করছেন। বাড়িঘর ঘষা মাজা করা হচ্ছে। বুয়া পান বানাচ্ছে, হয়তো বাবুজিদের জন্য। আদ্রিতা দেখলো তার ভাবি টেবিলে খাবার দিচ্ছে। আদ্রিতা চেয়ার টেনে বসতে বসতে বলল, সে কি, এখনো কেউ নাস্তা করেনি? তার ভাবি প্লেটে লুচি তুলে দিয়ে বললেন, 2 টেবিল নাস্তা শেষ হয়েছে, এটা 3য় টেবিল। তুমি, মা আর বড় চাচিমা বাকি আছো, বাকি সবাই খেয়ে নিয়েছে। আমি তো বাপু লুচি ভাজতে ভাজতেই খেয়ে নিয়েছি, নয়তো ঘ্রাণে পরে আর খাওয়ার রুচি থাকে না। আদ্রিতা ছোলার ডাল দিয়ে লুচি মুখে পুড়ে নিয়ে বলল, আমায় 1 কাপ চা করে দিবে? মাথাটা যা ধরেছে। এখন হবে না গো, চুলা ফাঁকা নেই, 1 ঘন্টা পর খেও। আমার ঘরে বাম আছে, লাগাবে, বেশ কাজ করে। তোমার ভাই ইন্ডিয়া গেল যখন, তখন আনলো। আদ্রিতা 3টা লুচি খেয়ে উঠে গেল। রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, ওসব মালিশ করে লাভ নেই, আমার অসহ্য লাগে। 1 কাপ চা যথেষ্ট আমার জন্য। রান্নাঘরে সত্যি চুলা ফাঁকা নেই। আদ্রিতার মা পায়েসের জন্য দুধ জাল দিচ্ছে। তার বড় চাচিমা জর্দা ভাত রান্না করছে। অন্য চুলায় গরম তেলে লুচি করা হচ্ছে। আদ্রিতা চোখ ছোট করে বলল, এত লুচি দিয়ে কি হবে? সবার খাওয়া শেষ নাকি? আদ্রিতার সেজমা আঁচলে মুখ মুছিয়ে জবাব দিলেন, ঘরের লোকেদের খাওয়া শেষ, বাইরে যারা কাজ করছে তাদের জন্য এগুলো।
তোর বাপ চাচাদের ঢং দেখলে বাঁচি না। কাজ করতে আসা লোকেদেরও তাদের গরম গরম লুচি খাওয়াতে হবে। বলি, তারা কেন হেসেলে এসে লুচি বানাচ্ছে না? এত লোকের নাস্তা বানিয়ে সে জমা ক্লান্ত, তাই এখন সে সব কথাই বাপ চাচাদের সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছে। আজ তার আগুনে ঘি ঢাললো না, তার মায়ের গা ঘেঁষে বসলো। আজ তার মা ঘেমে চুপচুপে অবস্থা, যদিও টেবিল ফ্যান চলছে কিন্তু গরম কমার নাম নেই। সে অনুভব করলো তার মায়ের ঘামের গন্ধ আজ তার বিরক্ত লাগছে না। এই ঘামের গন্ধটাও কেমন আপন, একটু বেশি আপন। কি হয়েছে? এই গরমে বসে আছিস কেন? আজ তার মায়ের আরো গা ঘেঁষলো, নিচু গলায় বলল, ঘুম হয়নি, মাথা ব্যথা করছে খুব। বাহিরে যা, দেখ তোর বাপ চাচারা কি করছে। দুধটা জাল হয়ে গেলে আমি চা করে দিচ্ছি। এখান থেকে বের হ, গরমে মাথা বেশি ব্যথা করবে। আজিতা নড়ল না, আরো 2 মিনিট ওভাবেই বসে রইল। কতদিন মাকে এভাবে জড়িয়ে ধরে থাকা হয় না। বাড়িতে আসার পরই মায়ের সাথে বসে 1 কাপ চা খাওয়ার সুযোগও হয়নি তার। আজিতাকে না যেতে দেখে তার বড়মা ধমক দিল, তুই এখনো বের হলি না কেন রে অদ্রি? এই গরমে অসুস্থ হয়ে পড়বি, তারপর আরেক জ্বালা। এখানে বসে মায়ের প্রতি এত ভালোবাসা দেখানো লাগবে না, যা এক্ষুনি। মেহমান এলেন বেলা গড়িয়ে। আসার পথে গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় এতটা দেরি হলো। তাদের আপ্যায়নে কোনো ঘাটতি রাখা হলো না। আজিতা সেদিকে খুব একটা গুরুত্ব দিল না। সারাটা সময় ঘরে দরজা আটকে রইল। তার মা এসে কয়েকবার ডেকে গেলেন অতিথিদের সাথে দেখা করবার জন্য। আজিতা সোজা মানা করে দিল। তা শুনে তার ছোট চাচি বিরক্ত ধরা গলায় বললেন, এই কেমন শিক্ষা তোমার আদ্রিতা? মেহমানদের সাথে 2-1টা কথা বলারও শিক্ষা অংশ। এভাবে অহংকার নিয়ে দরজা আটকে বসে থাকলে সেটাকে বেদবি ছাড়া কিছুই বলা যায় না। এসব শুনো জবাব দিল না আজিতা। তবে তার বড় চাচিমা তাকে ধমক দিলেন। আজিতা নীরবে রুমে বসে রইল। 2 দিন বাদে রাজশাহী ফিরে যাবে সে। এখন বাড়িতে ঝামেলা করার ন্যূনতম ইচ্ছে নেই তার। এই 2টো দিন শান্তিতে কাটাতে চায় সে। রাজশাহী আমার প্রেমের শহর, আমার বিরহের শহর, যত্নে গড়া আবেগকে শূন্য হতে দেখার শহর। আবার যখনও শহরে পা রাখবো তখন কি তার সাথে দেখা হবে? দেখা হবে কি তার সেই ঝাঁকড়া চুল আর গা কাঁপানো হাসি? অল্প সময়ে ভালোবেসে ফেলা পুষ্টির জন্য হৃদয়ে কেঁদে ওঠে, দুর্বল করে দেয় তাকে। আজিতা কিভাবে একই শহরে তাকে অনুভব করে টিকে থাকবে? তার চোখ থেকে জল গড়ায়, গাল গলা ভিজে যায়। কেবল তার হৃদয়টা শুকিয়ে জলের জন্য ছটফট করতে থাকে। আমার প্রেম। তাদের বাড়ির দক্ষিণে শান বাঁধানো ছোট্ট একটা পুকুর আছে। এ জায়গায় আগে ছোট্ট একটা সবজি বাগান ছিল। আজই তার বাবার একটা পুকুর করার শখ ছিল খুব। সবজি বাগান করা হলো ছাদে, আর এখানে পুকুর হওয়ার পর থেকে সে কখনোই বাড়ির ওয়াশরুমে গোসল করেনি। সকালের পত্রিকাটাও তিনি পুকুর পাড়ে বসে পড়েন। আজই তার রুমের জানালা থেকে পুকুর দেখা যায়, স্পষ্ট না হলেও থলথলে বেরঙ্গা জল নজরে আসে তার। বিকেলে আদিতা ঘর ছেড়ে বের হলো। শিবিয়ে নামতে সে দেখে সাবিনা বসার ঘরে টিভি দেখছে। আদিতা যে ওর পাশে বসলো। কাউকে দেখছি না যে, মেহমান চলে গেছে? চাষির বাপের বাড়ি সকলে চলে গেছে। চাষি আর ছোট চাচাজান গেছেন তাদের গাড়ি পর্যন্ত তুলে দিতে। মা রান্নাঘরে, আর কিছু আপাতত জানি না। আজিতা ছোট করে শ্বাস ফেলল, বলো, তোর পড়াশোনা কেমন চলছে? বিনা ছোট্ট করে জবাব দিল, খারাপ না। হাত খরচ লাগলে আমায় বলিস। আদিত ভাই মাসের শুরুতে 2000 দেন, তাতেই চলে। তুমি কিভাবে চলো? ভাই বলল তুমি নাকি তার থেকে হাত খরচ নাও না। আজিতা হাসলো, বলো, টিউশন করি একটা, ও দিয়ে চলে যায়। সাবিনা বিজ্ঞদের মতো মাথা ঝাঁকালো। পুনরায় টিভি দেখে মনোযোগ দিল। আদিতা উঠে পড়লো। বাড়ি থেকে বের হয়ে পুকুর পাড়ের দিকে পা পালো। এখানে আসা হয় না তার তেমন। বিকেলের সূর্যের রাঙ্গা আলো পুকুরের জলে পড়ায় জল চিকচিক করছে। কি সুন্দর দৃশ্য! আদিতার চোখ থমকালো, থেমে গেল পা জোড়া। প্রকৃতির এই সুন্দর দৃশ্যটাকে পূর্ণতা দিতেই বোধহয় পুকুরের সিঁড়িতে 3/4 প্যান্ট আর লালচে গেঞ্জি পরিহিত ঝাঁকড়া চুল ওয়ালা পুরুষের আবির্ভাব। সে এখানে কিভাবে? প্রশ্নের জর্জরিতে হৃদয় উত্তর না খুঁজে সেদিকে ছুটে গেল। তার পেছন গিয়ে দাঁড়াতেই সে বলে উঠল, আবারও দেখা হয়ে গেল মিস অতিথি। না, ভুল বললাম বোধহয়। আজ আমি আপনার অতিথি। বলেই সে হাসলো।
সে গা কাঁপানো হাসি। আজিতা দৌড় নেমে এসে তার থেকে সামান্য দূরত্ব রেখে বসল। বিকেলের লালচে আলোয় লালচে কিরণে স্বচ্ছকে সুন্দর লাগছে। শ্যামলা পুরুষদের রোদের কিরণে এতটা সুন্দর লাগে আগে জানা ছিল না। আজিতা তার ভেতরে অস্থিরতা অনুভব করলো, তবে তা চেপে রাখলো। পুকুরের জলে চোখ রেখে প্রশ্ন করলো, আপনি আমাদের আত্মীয়? মনে তো হচ্ছে সেটাই। আপনাকে আগে কখনো দেখিনি কেন? সুযোগ দেননি, আবার হয়তো আমাদের ভাগ্যে ছিল না, তাই। আপনি সোজাভাবে কথা বলতে কবে শিখবেন? সে জবাব দেয় না, উদাস চোখে তাকিয়ে থাকে সামনে। হাসি মুখটা কেমন মলিন হয়ে এসেছে। আজিতা ছোট ছোট চোখ করে তাকায়, কিছু বলতে নিবে তার পূর্বে সে ভীষণ হতাশ গলায় শুধায়, কেন পালালেন আদ্রিতা? সেদিনটা অমন না হলে আজ হয়তো আমাদের জীবনটা ভিন্ন হতো, সব কিছু এতটা জটিল হতো না। আজিতা চমকে তাকায়। এই প্রথম স্বচ্ছের কঠিন কথাটা তার বুঝতে সময় লাগলো না। মস্তিষ্কের সাথে সাথে শরীরটাও যেন অবশ্যই আসতে চাইল। স্বচ্ছ শুকনো হাসলো, উঠে যেতে যেতে বলল, সন্ধ্যার পূর্বেই বাড়িতে ফিরে যাবেন। যুবতী মেয়েদের সন্ধ্যায় এভাবে পুকুর পাড়ে থাকাটা খারাপ। আজিতা জবাব দেয়নি, স্বচ্ছকে আটকায়নি, তার কাছে আর কিছু জানতেও চায়নি। মনে মনে কেবল একটা কথাই জেপে গেল, পাপ করেছি, ভীষণ বড় পাপ করে ফেলেছি, এর প্রায়শ্চিত্ত করব কিভাবে? আজিতা বাড়িতে ঢুকে বসার ঘরে স্বচ্ছকে দেখতে পেল না। মন কেমন করে ওঠে তার। চলে গেল বুঝি? সাবিনা তখনও নিউজ দেখছে। আজিতা ওকে বলল, স্বচ্ছকে দেখেছিস? ও কেমন করে তাকলো, চোখ উল্টে বলল, সেটা কে? আজিতা বিরক্ত হলো। এই মেয়েটা টিভির সামনে বসলে দিন দুনিয়ার হিসাব ভুলে যায়। ওর সামনে থেকে গোটা বাড়িটা চুরি করে নিয়ে চলে গেলেও ও টের পাবে না। সেখানে একটা মানুষের টের পাওয়া তো দুষ্কর ব্যাপার স্যাপার। আজিতা কথা পাল্টে বলল, বাড়িতে আর কারা এসেছে? চাচা যান তার কোনো বন্ধুদের দাওয়াত দিয়েছিলেন নাকি? পারিবারিকভাবে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল নাকি তাদের মধ্যে? আজি তার বুঝতে বাকি রইল না কিছুটি। অসহায় লাগলো নিজেকে। স্বচ্ছদের বাড়িতে স্বচ্ছ মায়ের অমন আচরণের কারণটাও বোধগম্য হলো। এমন একটা কাজ করার পর তাকে তার অপছন্দ হওয়াটাই স্বাভাবিক। আর স্বচ্ছ, সেও কি তাকে খুব বেশি অপছন্দ করে? আজি তার চোখ জ্বলতে শুরু করলো। কান্না পাচ্ছি খুব। সেদিনে হুট করে নেওয়া সিদ্ধান্তের জন্য আজ কতটা ভুগতে হচ্ছে তাকে। স্বচ্ছর সাথে আজি তার পুনরায় দেখা হলো সন্ধ্যায়। পুরোটা বিকেল সে কোথায় ছিল জানা নেই তার। বসা ঘরে সকলকে সন্ধ্যার নাস্তার জন্য ডাকা হয়েছে। অন্য সময় আজিতা সবার আগে চলে এলো, আজ এলো সবার শেষে। স্বচ্ছ আর তার মায়ের সামনাসামনি হতে অস্বস্তির থেকে ভয় হচ্ছে খুব। সে অনুভব করলো তার হাত পা কাঁপছে, চোখের পাতাও তিত্তির করে কাঁপছে। আজিতা ভয় পাচ্ছে, স্বচ্ছকে পুরোপুরিভাবে হারিয়ে ফেলার ভয়, নিজের ছোট্ট বোকামির নিষ্ঠুর পরিণতির ভয়। আজিতা এসে বসে ঘরে দরজার সামনে চুপটি করে দাঁড়ালো। আশ্চর্যজনকভাবে আজিতা তার পরিবারের লোকেদের চোখে তাকাতেও ভয় পাচ্ছে। অপরাধ বোধ হচ্ছে খুব। তার বাবাকে হেনস্থ হতে হয়েছে ভাবতে বুক ভারী হয়ে আসছে তার। এতটা নিষ্ঠুর কিভাবে হলাম আমি? স্বচ্ছর সাথে আজিতার বিয়েটা ঠিক হয় হঠাৎ করে, কোনো প্রকার দেখাশোনা ছাড়াই। স্বচ্ছর বাবার সাথে আজিতার বাবার বেশ পুরনো দিনের সম্পর্ক। কোনো এককালে কাঁধে কাঁধ মিলিয়ে চলল দুজনের মাঝে, দেখা সাক্ষাৎ নেই বহু বছর। কিছুদিন পূর্বে মাছের বাজারে হঠাৎ তাতে দেখা। স্বচ্ছর ফুপো বাড়ির কাছে পাশেই বোনের বাড়িতে বেড়াতে এসেছেন, তাই বাজার থেকে বড় মাছ কিনতে গিয়েছিলেন ভদ্রলোক। মাছ বিক্রেতা ছেলেটার বয়স 24-এর কাছাকাছি। বাজারের সব থেকে তাজা মাছগুলো পাওয়া যায় তার কাছে। আজিতার বাবা তার থেকে সবসময় মাছ নেয়, কাজেই ওর কাছে থাকা সবচেয়ে বড় মাছটা তার বাবার জন্য আলাদা করে রেখে দেওয়া হয়। আজ বেশ বড় একটা রুই মাছ এনেছেন ভদ্রলোক। অত বড় মাছখানা দেখে দাম জানতে চাইলেন। মাছ বিক্রেতা ছেলেটা জানান, এই মাছ বড় সাহেবের জন্য, অন্য কিছু দেখেন। ভদ্রলোক ফের বলেন, তোমার বড় সাহেব কি মাছটা কিনেছেন? না কিনলে আমায় দাও, বোনের বাড়িতে যাচ্ছি, একটু বড় সড়ো মাছ নিতে পারলে ভালো হয়। আরে চাচা, এত ক্যাচাল করেন কেন? অন্যটা নিবার হলে নেন, নয়তো যান। ভদ্রলোক অপমান বোধ করেন। ঘুরে চলে যেতে নিলে আজ তার বাবার সাথে দেখা হয়। আলাপ বিনিময়ের এক পর্যায়ে মাছের ব্যাপার উঠলে তার বাবা তাকে মাছটা নিয়ে দেয়। পরপর দুদিন আজ তার বাবার সাথে ভদ্রলোকের বাজারে দেখা হয়। চায়ের দোকানে বসে ঘণ্টাখানে আড্ডা হয়। তাদের বাসায় দাওয়াত করলে ভদ্রলোক জানায়,
অন্য কখনো আসবেন। তার অফিসের কাজে আজই ফিরতে হবে। তার বাবা কিছুটা দুঃখ পায়। এতদিনের পুরনো বন্ধুকে পেয়েও একবেলা খাওয়াতে পারল না, ব্যাপারটা দুঃখজনক। বাড়িতে খাওয়াতে না পারলেও আদিতার বাবা জোড়াজড়িতে বাজারে একটা হোটেলে সকালে নাস্তা করলো দুজন। কথায় কথায় পরিবারের কথা উঠল। সচ্ছর বয়স হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করানো প্রয়োজন। তার বাবা তখন চট করে আদিতার কথা বলে ফেলেন। মোটামুটি দুজনের নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। কেবল পরিবারের সদস্যদের সিদ্ধান্তের অপেক্ষা ছিল। আদিতার বড় চাচা মারা যাওয়ার পর থেকেই যেহেতু তার বাবাই তাদের বংশের মাথা, সেহেতু তিনি কারোর পরামর্শ নেওয়ার থেকে নিজের মতামত জানানোকেই বেশি প্রাধান্য দিলেন। বাড়ির পরিবেশ তখন থমথমে। আদিতা কোনো কথা ছাড়াই নিজের রুমে ফিরে গেল। বিয়ে নিয়ে ট্রু শব্দ পর্যন্ত করলো না। হিসাব নিকাশ করে 3 দিন পর তার মামার সাহায্যের বাড়ি ছাড়লো। কিন্তু সেদিন সচ্ছর রাজশাহী থেকে এসেছিল আদিতার সাথে দেখা করতে। গুরুজনদের মতামতে সে বিশ্বাসী নন। সে নিজ থেকে বিয়ের বিষয়ে আদিতার সাথে সামনাসামনি আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছিল। একথা আদিতার বাবা ছাড়া অন্য কেউ জানতো না। কিন্তু সচ্ছর কষ্ট করে তাদের বাড়ি পর্যন্ত আসতে হলো না। স্টেশনে আদিতার সাথে দেখা হয়ে গেল। ততক্ষণে বাড়িতেও জানাজানি হয়ে গেল তার পালানোর কথা। স্টেশনে এক দেখাতেই সচ্ছর আদিতাকে চিনে ফেলার কারণ একটাই, তাকে তার ছবি দেখানো হয়েছিল, একখানা নয় 5-5খানা। বর্তমানে স্বচ্ছর বাবাকে এই প্রথম দেখলো আদিতা। চেহারার গড়ন পুরোটাই স্বচ্ছ তার বাবার থেকে পেয়েছে। স্বচ্ছর একটা বোন আছে, নাম স্নিগ্ধা। বয়সের দিক থেকে হিসাব করলে আদিতার ছোট হবে। ওদের বাড়িতে যখন গিয়েছিল তখন দেখা হয়নি তাদের। মেয়েটা মিষ্টি, চেহারার ধরন অনেকটা স্বচ্ছর মায়ের মতো, গায়ের রংটাও তার মতোই। মেয়েটা 2-1 পলক আদিতাকে দেখে চোখ ফিরিয়ে নিল। তার অস্বস্তি হলো। পছন্দ হয়নি নাকি? বলেছিলাম কিছু ভুল বোঝাবুঝি হয়ে গেল মাঝখানে, এখন সেটা নিজেদের মধ্যে গুছিয়ে নেওয়া ভালো। কি বলিস ইমতিয়াজ? আদিতার বাবার কথায় স্বচ্ছর বাবা তেমন একটা প্রতিক্রিয়া করলেন না। তবে স্বচ্ছর মা গমগমে কণ্ঠে বলে উঠলেন, যা ঘটে গেছে তা কথা না ভাইজান, পুরনো জিনিস ঘেঁটে দেখার কিচ্ছু নেই। তার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে সে কোনো বোঝাপড়ায় আসতে চাইছেন না। হয়তো তিনি স্বচ্ছর সাথে আদিতাকে জড়াতে চাইছেন না কোনোভাবে। তার জ্বলে ওঠা আশায় আলো পুনরায় মৃদু হয়ে গেল। হয়তো খানিক বাদে ধপ করে নিভে যাবে। আদিতার মা বলে উঠলেন। আদিতার মায়ের কথায় সায় দিলেন তার বাবা। আদিতা তখনও চুপটি করে দাঁড়িয়ে আছে, আর চোখে স্বচ্ছকে দেখলো। সে বরাবরের মতোই শান্ত। মানুষটা নিজেকে এতটা শান্ত রাখে কি করে? কোনো পরিস্থিতিতেই যেন তাকে টলাতে পারে না। আদিতা চোখ ফিরিয়ে নিল। বড়দের মাঝে অনেক কথা হওয়ার পর আদিতার পালা এলো। স্বচ্ছর মা সবার সামনে অনেকটা স্বাভাবিকভাবে কথা বলেও আদিতার সাথে সেভাবে কথা বললেন না। মুখের ভারী ভাব রেখে বললেন, তোমার বিয়েতে মোট নেই, এটা বাড়িতে বললে না কেন? আদিতা ঠিক কিভাবে জবাব দিবে খুঁজে পেল না। আসলেই তো কেন বাসায় জানালাম না? বাসায় জানানোর কথা তখন আদিতার মাথায় আসেনি। রাগের বশীভূত হয়ে জ্ঞান হারিয়েছিল সে। মাথায় যেটা এসেছে সেটাই করেছে। সাথে আদিতার অকেজো মামা তো আছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে এত কিছু ঘটার কারণ কেবল তার মামা। তার মামার সাপোর্ট ছাড়া এত বড় কাজ করা আদিতার পক্ষে সম্ভব ছিল না। বাড়িতে ফিরুক কেবল মাছ কাটার বটি নিয়ে তার করবে আদিতা। চুপ কেন? আদিতা নড়ে চড়ে দাঁড়ালো। অসহায় দৃষ্টিতে তার বাবার দিকে চাইল। তাকে সাহায্য করার মতো পরিস্থিতি কারণেই, তাই সকলে চুপ করে আছে। বাবার কথার বিপরীতে কথা বলার সাহস ছিল না। হঠাৎ করে ঝোঁকের বশে বেরিয়ে পড়েছিলাম। একা নাকি কারো সাথে? আদিতা ছোট্ট করে বলল, মামার সাথে। স্বচ্ছ মা তাচ্ছিল্য করে হাসলো। মামার সাথে নাকি প্রেমিকের সাথে? এই ধরনের কথা বললে বুঝি সবাই বিশ্বাস করে নিবে? বর্তমানে ছেলেমেয়েরা ভালোই কাহিনী বানাতে পারে। আমাদের বয়স পার করে এসেছি আমরা, তোমাদের পেটের কথা বুঝে ফেলার মতো ক্ষমতা আছে আমাদের। আদিতা স্তব্ধ চোখে তাকিয়ে রইল। এমন কিছু হতে পারে ভাবনার বাহিরে ছিল। আদিতা দেখলো তার বাবা মা ভাইয়া তারও অনেকটা স্তব্ধ হয়ে গেছে। হয়তো তারও ভাবেনি তিনি এমন কিছু বলবেন। আদিতার চোখে ততক্ষণে জল চলে এসেছে। শেষে কিনা নিজের চরিত্রেও তকমা লাগিয়ে দিল সে। আপনি ভুল ভাবছেন আপা, মেয়ে তো আপনার বাড়িতেই ছিল, আপনি তো তা বেশ ভালো করেই জানেন। তাছাড়া রাজশাহী পর্যন্ত তো আদ্রিতা স্বচ্ছ বাবার সাথেই ছিল। হয়তো আদ্রিতা স্বচ্ছকে চিনত না, এই আর কি।
আজিতার বাবার কথায় স্বচ্ছর মা পুনরায় বলেন, আজকাল তো এমন ঘটনা অহরহ ঘটছে ভাইজান। প্রেমিকের জন্য ঘর ছেড়ে মেয়েরা প্রেমিকটাকে ফেলে চলে যাচ্ছে, মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে আজকাল এমন ঘটনা। মাফ করবেন ভাইজান, কিন্তু আমি এখানে এমন কিছু ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না। আজিতার বলার মতো কিছু রইল না। তার বাবাকেও সে দেখলো কেমন নিভে গেছে। হয়তো তিনিও জোর দিয়ে কিছু বলতে পারছে না। এই প্রথম আজিতা তার বাবাকে হেরে যেতে দেখলো। সে তাকে হারিয়ে দিয়েছে পরিবারের কাছে, আত্মীয়দের কাছে এবং গোটা সমাজের কাছে। আজিতা সবসময় চাইতো তার বাবাকে হারাতে, কিন্তু আজ তার বাবার এই হেরে যাওয়া তাকে বিধ্বস্ত করে তুলছে, ভেঙে গুড়িয়ে দিচ্ছে। আজিতা এভাবে কখনো হারাতে চায়নি তাকে, না চেয়েছে নিজেকে এভাবে বিলীন হতে দিতে। আজিতা জলে ভরা চোখে স্বচ্ছকে দেখলো সে এখনো আগের মতোই বসে আছে। সে কি আমার হয়ে একটা পারতো না আমার এই মিথ্যা অপবাদ থেকে রেহাই দিতে? হয়তো পারতো, তবে সেটা তার প্রয়োজন মনে হয়নি। আমিই বোকা, মিথ্যা আশার প্রদীপ জ্বালিয়ে বসেছিলাম। আজিতা এখানে দাঁড়িয়ে থেকে তামাশা দেখার আর প্রয়োজন বোধ করলো না। ধীর পায়ে উল্টো ঘুরে চলে এলো। নিজেকে অপবাদ থেকে মুক্তি দিতেও চেষ্টা করলো না। কি দরকার অন্যের কাছে নিজেকে খোলাসা করা বৃথা। স্বচ্ছরা সেদিন বাদে পরদিনই চলে যেতে চাইল। আজিতার বাবা বাধা দিলেন। ভুল বোঝাবুঝি সূত্র ধরে তারা চলে গেলে তার বাবার অপমান বোধ বাড়বে ভেবে বাড়ির সকলে তাদের প্রাপ্য খাতির যত্ন করলেন। আজিতা রুম থেকে বের হওয়া বন্ধ করে দিল। কেউ অবশ্য এ নিয়ে কোনো কথা বলল না। কখনো তার ভাবি, কখনো সাবিনা এসে খাবার দিয়ে যায়। এর মাঝে অভাবনীয় এক ঘটনা ঘটল সেদিন বিকেলের কথা। কোনো কাজ না থাকে অধিকাংশ সময় আজিতা ঘুমিয়েই কাটায়। ঘুমিয়ে কোনো ক্লান্তি নেই তার। আজিতা তখন ঘুম থেকে উঠে বারান্দায় বসে বইয়ের পাতা উল্টাচ্ছে। হঠাৎ দরজায় খটখট শব্দ। আজিতা বইয়ের নজর রেখেই বলল, আয়। আজিতা বইয়ে নজর রেখেই বলল। আজিতা ভেবেছিল সাবিনা এসেছে। এমন সময় সাবিনা ছাড়া অন্য কারোর আসার কথা না, কিন্তু কেউ এলো না। পুনরায় ঠকঠক শব্দ। আজিতা কপালে ভাঁজ ফেলে বলে উঠল, খানিকটা বিরক্ত হয়েছে বই কি, দরজা লক করা নেই। অযথা নক করার কি প্রয়োজন? উঠে গিয়ে দরজা খুলতেই খানিক চমকালো সে। স্বচ্ছ দাঁড়িয়ে, পাশে স্নিগ্ধা। এরা দুই ভাই বোন আমার দরজার সামনে কি করছে? আশ্চর্য। বিকেলে মৃদু আলোয় পুকুরের পানি বেশ শান্ত ও উজ্জ্বল লাগছে। বাঁধানো পাড় জুড়ে লুটিয়ে আছে বাদাম গাছের লালচে সবুজ পাতা। রোজ নিয়ম করে ঝাড় দেওয়ার পরও তাদের খুঁজে পাওয়া যায় শান্ত পুকুরের জলে এবং তার পারে। গতকাল মায়ের আচরণের জন্য দুঃখিত। স্বচ্ছর কথায় মৃদু হাসলো আজিতা। দৃষ্টি স্থির রেখে লঘু গলায় বলল, এটা বলতেই ডেকেছেন বুঝি? ঠিক তা নয়। তাহলে? স্নিগ্ধা আপনার সাথে পরিচিত হতে চেয়েছিল। তাছাড়া আমি সত্যি ভাইয়ের আচরণের জন্য সরি ফিল করছিলাম। কথা বলে যদি সবটা ক্লিয়ার করা যেত। আজিতা মাথা ঘুরিয়ে পাশে ফেল। জড়সড় হয়ে মেয়েটা স্বচ্ছর পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। চোখের দৃষ্টি এলোমেলো। মেয়েটা নিশ্চয়ই কারোর সাথে সহজভাবে মিশতে পারে না। পরিস্থিতি ভিন্ন হলে হয়তো আজিতা নিজেই ওর হাত টেনে পাশে বসিয়ে গল্প জুড়ে দিত, কিন্তু এখন সেসব কেবল দিবা স্বপ্ন। তাদের মাঝে বিশাল এক পাহাড় তৈরি হয়েছে, যা পার হওয়া সম্ভব নয়। আমার পরিচয় দেওয়ার নতুন কিছু নেই। আমার মা গতকাল যা বলেছেন তা যথেষ্ট আমায় জানতে। আজিতার এমন কথায় স্বচ্ছ খানিক রাগলো বোধ হয়। তার শীতল চোখগুলো কেমন কঠিন হয়ে উঠল। গলার স্বরও খানিক কঠিন হলো। মায়ের আচরণের জন্য দুঃখিত আদ্রিতা। সব সময় সব কথা আঁকড়ে ধরে বসলে চলে না, কিছু সময় তা যেতে দিতে হয়। আশা করছি আপনি সেসব ভুলে যাবেন। আজ তার এতে হাসি পেল। তাকে এতটা অপমান করার পর বলছে সেসব ভুলে যেতে। আমার পরিচয় দেওয়ার নতুন কিছু নেই। আমার মা গতকাল যা বলেছেন তা যথেষ্ট আমায় জানতে। এটাই কি সেই স্বচ্ছ যার প্রতিটা কথায় আমি নতুনভাবে আকৃষ্ট হতাম? এটাই কি সে যাকে আমি অন্য 10টা পুরুষের থেকে ভিন্নভাবে আবিষ্কার করেছিলাম? আমার আবিষ্কার করা সেই অতুলনীয় মানব পুরুষটির সাথে এই পুরুষটির কোনো মিল পেলাম না। একই দেহে যেন দুটো সত্তা খুঁজে পেলাম, যার একজন অতুলনীয় ব্যক্তিত্বের অধিকারী, অন্যজন মায়ের হাতের ছোট্ট পুতুল। আজিতা বড় করে শ্বাস ফেলে ঘুরে দাঁড়ালো। মুচকি হেসে বলল, আমায় মনে রেখেছেন তার জন্য ধন্যবাদ। গতকালের পর আপনার দেখা পাবো ভাবিনি। এখন যাওয়া যাক।
মা নাস্তা রেডি করেছে আপনার জন্য। কথা শেষ করে দুপা এগোতেই পেছন থেকে স্বচ্ছ বলে উঠল। পালিয়ে যাচ্ছেন? আজিতা হাসি মুখে জবাব দিল। কোনো অন্যায় করিনি আমি, তাই পালানোর প্রশ্নই আসছে না। আমি আপনাকে এড়িয়ে যেতে চাইছি। আজিতা এভাবে বলবে তা হয়তো স্বচ্ছ বুঝতে পারেনি, কাজেই কিছুটা হেনস্থ হলো বলে মনে হলো। আর যাই হোক, ছোট বোনের সামনে কোনো মেয়ে এভাবে বলে সম্মানে আঘাত আসবে স্বাভাবিক। বসা করে আসতে আজিতা দেখলো স্বচ্ছর বাবা মা দুজনেই সেখানে। তার পিছু পিছু স্বচ্ছ এবং স্নিগ্ধাকে দেখে স্বচ্ছর মায়ের কপাল কুঁচকে এলো। বাবা আজিতাকে বললেন, কোথায় গিয়েছিলে? আজিতা স্বাভাবিকভাবেই জবাব দিল, পুকুর পাড়ে। তার বাবা এবার স্বচ্ছ দিকে তাকিয়ে স্বচ্ছকে ইশারা করে বলেন, তোমরা? ওখানেই ছিলাম, আদ্রিতার সাথে কথা বলছিলাম। আজিতা নির্বিকার দাঁড়িয়ে রইল। স্বচ্ছকে দেখেও মনে হলো না সে খুব একটা চিন্তিত। তবে স্বচ্ছর মা চুপ থাকলেন না, তিনি চুপ থাকবেন এমন আজিতা আশাও করেননি অবশ্য। কাল সব ক্লিয়ার হয়ে যাওয়ার পর আর কি কথা তোমাদের? যা হয়ে গেছে তা হয়ে গেছে, ফির এমনটা যেন না হয়। আজিতা ভেবেছিল স্বচ্ছ হয়তো বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে বলবে, আচ্ছা তুমি যা বলবে। কিন্তু সে তাকে আশ্চর্য করে দিয়ে বলে উঠল, আদ্রিতার সাথে আমি কথা বলতে চাই ক্লিয়ারলি। অনেক কিছু ক্লিয়ার করা আছে। আজ চেয়েছিলাম কিন্তু তিনি আমায় সময় দেননি। কালকের ঘটনার পর তিনি কিছুটা অস্বস্তিতে আছেন, তাই আমি তাকে নিজেকে সামলে নেওয়ার সময় দিচ্ছি। নেক্সট টাইম এই সুযোগটা আমি তাকে দিব না। স্বচ্ছ বড় বড় পা ফেলে বেরিয়ে গেল বাড়ি থেকে। বসঘরের প্রতিটা মানুষের চোখ কপালে। এদিকে আজিতা তবদা মেয়েরই দাঁড়িয়ে আছে। স্বচ্ছ কথাগুলো কাকে বলল? সে কি আমায় হুমকি দিয়ে গেল, তাও এতগুলো মানুষের সামনে? তবে স্বচ্ছের মায়ের ফ্যাকাশে মুখ দেখে কেমন যেন শান্তি লাগলো তার। নিশ্চিত ছেলে হাত ফসকে বেরিয়ে গেছে ভেবে আফসোস করছে। করুক, তবে ওনার হাত ফসকে বেরিয়ে যাওয়া এই ছেলেকে আমি বিয়ে করছি না। তবে স্বচ্ছ মায়ের ফ্যাকাশে মুখ দেখে কেমন যেন শান্তি লাগলো তার। ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, পরিবেশ শীতল। ফ্যান চালিয়ে গলা সামানো ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে আছে আজিতা। তার ভাবি দুবার এসে ডেকে গেছেন। এবাড়ির এক নরম আসামি ফিরে এসেছেন সকাল সকাল। বসা ঘরে তাকে নিয়ে বিচার বসেছে, তাকেও সেই বিচারে অংশ নিতে ডাকা হচ্ছে। আজিতা আপাতত সেই মুডে নেই। আজিতা উঠল আরো ঘন্টা তিনেক ব্যবধানে। নিচে নেমে দেখে ততক্ষণে সকালের নাস্তা করা শেষ। তার বাবা বাজারের পথে গিয়েছেন, মা চাচিরা দুপুরের রান্না তোড়জোড় করছেন, ভাবি ভাইয়ার জন্য টিফিন গুছিয়ে দিচ্ছেন। স্বচ্ছরা বাড়ি ফিরে গেছে 2 দিন হলো। ফিরে যে আজিতার সাথে যোগাযোগের কোনো চেষ্টা করেনি স্বচ্ছ। সেও সেসব নিয়ে খুব একটা ভাবছে না। একদম যে ভুলে বসেছে তা বলে ভুল হবে। তার প্রথম দেখা সেই নজরকাড়া ব্যক্তি সম্পূর্ণ স্বচ্ছকে প্রায় ভেবেই উদাস হয় সে। কাউকে এতটা আপন ভেবে ভুলে যাওয়া বুঝি এত সহজ? ভাইয়া নাস্তা করেননি? আর করতে পারলো কই, এ বাড়িতে উঠতে বসতে বৈঠক ডাকা হয়, ঘুম থেকে উঠে বৈঠকে বসতে হয়েছে। এদিকে অফিস টাইম হয়ে এলো বলে কোনো রকম গোসল সেরে তৈরি হয়ে নিচ্ছে। আজিতা আপেলে কামড় বসিয়ে মাথা নাড়ল। কথা সত্যি? পরক্ষণে কৌতূহল নিয়ে পড়ল, মামার শাস্তির কি হলো? কি আর হবে, এ মাস থেকে ব্যবসায় ঢুকতে বলেছেন বাবা। এ বাড়িতে থাকতে হলে প্রতি মাসে তাকে কম করে হলেও 40,000 কামাতে হবে। এই শর্ত রেখে তাকে ঘরে ঢুকতে দেওয়া হয়েছে। বেশ, মামা কি বলল? কিছুই না, দেখো কি আবার পালানোর রাস্তা খুঁজছে হয়তো। দেখতে দেখতে কেমন করেই যেন কেটে গেল 4টি মাস। টার্ম ফাইনাল চলছে। এতদিনের গুছিয়ে রাখা পড়া এখন সব কাঁধে চেপে বসেছে। পড়ার টেবিল, চেয়ার, বেড সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বই। চোখের নিচে মোটা কালো দাগ। শান্তির ঘুম সেই কবেই ভুলে গেছে আজিতা। অগোছালো চুল নিয়ে হল, লাইব্রেরি, বইয়ের দোকান ছোটাছুটি, ওর কাছ থেকে নোট কালেকশন, সব মিলে এক ভয়ঙ্কর জীবন পার করছে সে। এর মাঝে যখন পরীক্ষার হলে প্রশ্ন দেখে চোখ বড় বড় হয়ে যায় আর অবচেতন মন বলে ওঠে, এগুলো আবার কি? সেই অনুভূতি বুঝিয়ে বলার মতো না। আজিতার এই বিভৎস দিনের এক বিভৎস সন্ধ্যায় হঠাৎ করে এক অপরিচিত নম্বর থেকে কল এলো। হলে তখন বিদ্যুৎ নেই। চার্জার লাইটের আলোয় জোরপূর্বক বইয়ের পাতা উল্টাচ্ছে সে। আগামীকাল হিস্ট্রি এক্সাম, সিলেবাস ভীষণ লম্বা, হাতে সময় অল্প। এটাই পাশ করে যেতে পারবে কিনা সন্দেহ আছে সে।
এরই মাঝে অপরিচিতের কল বিরিয়ানির মাঝে এলাচির মতো লাগলো তার কাছে। আদিতা যত সম্ভব এড়িয়ে গেল, কিন্তু কতক্ষণ, একাধারে বেজে চলেছে। রুমমেট মেয়েটা ঘুম জড়ানো গলেই বলে উঠল, আদ্রি, কল ধরার হলে ধরো, নয়তো বালতির পানিতে চুবিয়ে রাখো মোবাইল। আমাকে ঘুমাতে দাও। রুমমেটের ঘুম নষ্ট না করতেই কলটা রিসিভ করলো আদিতা। ওপাশ থেকে আওয়াজ এলো না, যেন কলদাতা চাইছেন আলাপটা সে শুরু করুক। আশ্চর্য, আমি কেন তা করতে যাব? আদিতা জেদের কাছে হার মেনে নিয়ে কলদাতা নিজ থেকেই বলে উঠল, কেমন আছেন? বেশ ভালো, আপনি? হাই হ্যালো ব্যতীত সরাসরি কেমন আছেন? প্রশ্ন করা ব্যক্তিটার কণ্ঠস্বর আদ্রিতা চট করে ধরে ফেল। এতদিনে এই মানুষটাকে আদ্রিতা প্রায় ভুলেই বসেছিল। জীবনে এত সমস্যার মধ্যে হৃদয়ে আটকে থাকা ব্যথাটা লঘু হয়ে এসেছিল, তবে আজ কেন আবার তাকে সাড়া দিতে হলো? আদ্রিতা ভাবনাগুলোকে পাশে রেখে উত্তর করলো, বেশ, তো হঠাৎ কি মনে করে কল করলেন? আদ্রিতার এক মুহূর্তের জন্য মনে হলো লোকটা ব্যর্থ প্রেমিকদের মতো ভাঙ্গা গলায় উত্তর দিবে। যেমনটা রেখেছেন। মনে মনে করা কিছু উত্তর সাজিয়ে রাখলো সে। হৃদয় ভাঙ্গা প্রেমিকদের মতো আচরণ করলেই তাকে ছাই মাটিতে ধুয়ে দিবে সে। কিন্তু মানুষটা সর্বদাই আদ্রিতার চিন্তা থেকে কয়েক শত দূরে দাঁড়িয়ে থাকে। তিনি আদ্রিতার কথায় স্বল্প হাসলেন বোধহয়, বেশ ঝরঝরে গলায় শুধালেন, যতটা আশা করেছিলাম তার থেকে অনেকটা বেশি চমৎকার আছি। তার এই চমৎকার থাকার বিষয়টা আদ্রিতার পছন্দ হলো না। পরীক্ষার পড়া অব্যাহত রেখে আদ্রিতা নিশ্চয় তার চমৎকার থাকার কথা জানতে বসে নেই, কিন্তু ভদ্রতা বজায় রাখতে মুচকি হেসে বলল, বেশ, তো হঠাৎ কি মনে করে কল করলেন? 2 মাস যাবৎ দেশের বাইরে ছিলাম, ব্যস্ততার মাঝে 2-1 মিনিটের জন্য আপনাকে বিরক্ত করতে চাইনি, তাই আপনার সাথে যোগাযোগ করা হয়নি। আজ ফিরেছি দেশে, এখনো বাসায় পৌঁছাতে পারিনি। আপনার হল থেকে 4 মিনিটের পথ পার হলেই যে লাল সবুজ রঙের বাঁশের রেস্তোরাঁটা, ওখানে বসে আছি। দুপুরের খাবারটা খাওয়া হয়নি, এখন গরম ভাত আর গরুর মাংস খাবো। একা একা খেতে কেমন কেমন লাগছে। একজন সঙ্গী হলে খারাপ হয় না, তাই ভাবলাম আপনাকে কল করি, যেহেতু নাগালের ভেতরেই আছেন। আর এমন কথাই কেমন প্রত্যুত্তর করবে ভেবে পেল না আদ্রিতা। তবে উপলব্ধি করলো তার কান ক্রমশ গরম হয়ে উঠেছে, যেন যখন তখন রেলের ইঞ্জিন থেকে ধোঁয়া ছাড়ার মতো করেই ধোঁয়া ছড়াবে। বিগত 4 মাস যোগাযোগ না করে আজ হঠাৎ করে কিনা গরম ভাত আর মাংস খেতে আহ্বান করছে? সিরিয়াসলি? আদ্রিতা সবিনয়ে তার আহ্বান ফিরিয়ে দিল, কিন্তু তিনি তৎক্ষণাৎ বলে বসলেন, তাহলে পার্সেল নিয়ে আপনার হলের সামনে আসি। আপনি দুটো প্লেট আর 1 বোতল পানি নিয়ে নিচে আসেন। রাস্তার পাশে বসে না হয় একসাথে খাবো। ব্যাপারটা কিন্তু খারাপ হয় না। রাস্তায় চলতে থাকা যানবাহন আর হরেক রকমের মানুষ দেখতে দেখতে খাবার উপভোগ করা যাবে। আমি না হয় একটা শীতল পাটিও কিনে নিয়ে আসছি। আদ্রিতা বাকরুদ্ধ, জবাব দিতে পারল না। তবে স্বচ্ছকে যতটুকু সে চিনে, এমন একটা কাণ্ড ঘটানো তার পক্ষে অসম্ভব কিছু না। দেখা গেল সত্যি সত্যি হলের সামনে এসে দারুণকে বলে বসল, মামা, আদ্রিতাকে ডেকে দেন তো, আমরা আজ রাস্তার পাশে গরম ভাত আর গরুর মাংসের পার্টি করব। আদ্রিতা ফুস করে নিঃশ্বাস চাল, খুলে রাখা বইটা বন্ধ করে ছোট্ট করে জবাব দিল, ঘড়ি আসছি। কাটায় সন্ধ্যা 7টা। আদ্রিতা তার পরনের জামা পরিবর্তন না করে চুলগুলো হাত খোফা করে বেরিয়ে পড়ল, পায়ে সবসময় পরার একজোড়া স্যান্ডেল। এ অবস্থায় যখন সে রেস্তোরাঁয় পৌঁছালো, তখন তার চোখ আকাশে। আদ্রিতা এভাবে বের হয়েছিল স্বচ্ছকে হতাশ করতে, কিন্তু স্বচ্ছকে দেখে সে নিজেই হতাশ। সাদা রঙের ফর্মাল শার্টের সাথে ট্রাউজার এবং পায়ে একজোড়া স্যান্ডেল, গলায় এখনও টাই ঝুলছে, পাশে বিশাল লাগেজ। আদ্রিতা থতমত খেয়ে তাকিয়ে আছে তার দিকে। তাকে দেখতে পেয়ে সে ঝলমলে হাসলো, বলল, মাত্রই চেঞ্জ করেছি। গেঞ্জিগুলো লাগেজের অনেক ভেতরে রাখা, তাই শার্টটা চেঞ্জ করতে পারিনি। আদ্রিতা নাচে তো ফিক করে হেসে ফেল। চেয়ার টেনে বসতে তিনি বলেন, অনেক দেরি করে ফেললেন আদ্রিতা। ক্ষুধায় আমি সবকিছু অন্ধকার দেখছি। খাবার শেষ করে না হয় কথা বলবো, এখন খাবারে মনোযোগ দিন। আদ্রিতা এই প্রথম অসময়ে ভাত খেলো পেট ভরে। রেস্তোরাঁ থেকে বের হয়ে পায়ে হেঁটেই কাছের এক খোলামেলা পার্কে পৌঁছালো তারা। পার্কের চারপাশ ঘুরে ভিন্ন রকমের বাজার দোকান, মানুষের ভিড়ও কম নয় তাতে। তার কিছুটা ফাঁকা জায়গায় দেখে বসলো। এখানে আসার পর স্বচ্ছ প্রথম যে কথাটা বলল তা হলো, চটপটির ঘ্রাণ পাচ্ছেন আদ্রিতা? আমার ক্ষুধা পেয়ে যাচ্ছে।
আদ্রিতা নীরবে তার কথা এড়িয়ে গেল। লোকটা বড্ড চতুর, কথা বলার প্রসঙ্গ খুঁজতে এলোমেলো কথা বলছে। তার এই এলোমেলো কথার ফাঁদে পা বাড়াবে না আদ্রিতা। আদিতা, শুনছি। এখনো রেগে আছেন? আদ্রিতা উত্তর করল না, স্বচ্ছ খানিক হাসলো। আমি প্রথম যেদিন আপনাকে দেখলাম মনে হয়েছিল ফুলের ভেতর থেকে বেরিয়ে আসা এক স্বচ্ছ মানবী। আপনার এই রূপ না দেখলে হয়তো কখনো জানতেই পারতাম না সেই মানবীটা রাখতেও জানে। লেম যোগ করছেন আপনি স্বচ্ছ। সত্যি বলছি। বেশ, তবে এখন উঠছি, কাল এক্সাম আছে। আদ্রিতা উঠে দাঁড়ালো, পা বাড়াতে নিলে স্বচ্ছ বলে ওঠে। এদিনের জন্য আমি দুঃখিত আদ্রিতা। মা কিছুটা মানসিকভাবে অসুস্থ। আসলে বড় ভাইয়া যেদিন বাড়ি ছেড়ে চলে গেল ঠিক সেদিন থেকেই মা যেন কেমন বদলে গেল। আমায় সবসময় নিজের নজরে রাখতে শুরু করলো। আমার বাইরে পড়তে যাওয়া হলো না, ঘরে ফিরতে সামান্য দেরি হলে ভাঙচুর শুরু করত, পাগলের মতো আচরণ করত। হয়তো ভাইয়ার মতো আমাকেও হারিয়ে ফেলার ভয় ঢুকে গেছে তার মনে। আমি যদি সেদিন আপনার হয়ে কথা বলতাম, মা মানসিকভাবে ভেঙে পড়তো। আমার আপনার উপর ভরসা ছিল আদ্রিতা, ভেবেছিলাম আপনি বুঝিয়ে বললে বুঝবেন। আপনিও বুঝলেন না আমায় নিজেকে একবার ক্লিয়ার করার সুযোগ অবধি দিলেন না। আপনার এত কঠিন রূপে দেখতে চাইনি আমি আদ্রিতা। আদ্রিতা অবাক হলো, স্বচ্ছর বড় ভাই আছে এই কথা সে জানতো না। আর কোথায় বা চলে গেছে? প্রশ্ন সরিয়ে রেখে আদ্রিতা বলল, আন্টি কেমন আছে এখন? মায়ের অবস্থা আগের থেকে অনেকটাই ভালো, কিন্তু মাঝে মাঝে এখনো পাগলামি করে। এই তো আমি বাইরে যাওয়ার আগে কত পাগলামি করলো, কিন্তু পরে আবার স্বাভাবিক। নিজে আমার লাগেজ গুছিয়ে দিল। আর ভাইয়া সে কোথায়? ভাইয়া বাড়ি ছেড়ে চলে গেছেন প্রায় 7 বছর। ভাইয়া লন্ডনে পড়াশোনা করত, ওখানেই এক খ্রিস্টান মেয়েকে বিয়ে করে দেশে এসেছিল। হঠাৎ করে বউকে সাথে নিয়ে বাবা মেনে নেননি। সেদিনই সম্পর্ক ছিন্ন করে যেভাবে এসেছিল সেইভাবেই বেরিয়ে যায়, আর কখনো যোগাযোগ করেনি আমাদের সাথে। আমি অবশ্য কয়েকবার চেষ্টা করেছিলাম, লাভ হয়নি। স্বচ্ছের কণ্ঠে অসহায়ত্ব। আদ্রিতা স্পষ্ট তার চোখে জল দেখতে পাচ্ছে। মানুষটা না বলে হয়তো লুকানো এই ব্যথার কথা কখনোই জানতেই পারতো না সে, কখনোই বুঝতে পারতো না একগাল হাসির পেছনে ভয়ঙ্কর অতীত লুকিয়ে থাকে। আদ্রিতার কষ্ট হলো আন্টির জন্য। মা হয়ে কতটা ব্যথাই না সে সহ্য করেছে, এখনো হয়তো করছে। কখনো দেখা হলে মাপ চেয়ে নিবে তার কাছে। আদ্রিতা, শুনছি। আপনি আর একবার মায়ের সাথে দেখা করবেন প্লিজ। আমি মায়ের অমতে যে আপনাকে চাই না, আপনাকে ছাড়া অন্য কাউকেও চাই না, আর না চাই অন্য কাউকে আপনাই দিতে। বুঝতে পারছেন আদ্রিতা, আমি ঠিক এই কথাটাই বলতে চেয়েছি আপনাকে। আদ্রিতার মনে হলো স্বচ্ছর গলা কাঁপছে। কেউ কি ভয় পাচ্ছে? কিসের ভয়? আমাকে হারানোর? আদ্রিতার এই প্রশ্নের উত্তর খুঁজতে স্বচ্ছর জলে ঘেরা গভীর চোখ দুটোর দিকে তাকালো, কিন্তু তার এই সমুদ্র সমান গভীর চোখ দুটোর ভাষা আজও বুঝে উঠতে পারল না সে। এই মানুষটার চোখের ভাষা এত কঠিন কেন? আদ্রিতার চোখ ফিরিয়ে আকাশ পানে চাইল। আকাশের চাঁদ নেই, তবে কিছু সংখ্যক নিভু তারা দেখা যাচ্ছে। আদ্রিতা স্বচ্ছর পানে না তাকিয়েই পড়ল। কখনো প্রেমিকার হাত ধরেছেন স্বচ্ছ? আপনি চাইলে আমার হাত ধরতে পারেন, আমি কিচ্ছু মনে করব না। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।